আসিফ ভাই, আপনি ভারতীয়দের উদ্দেশ্যে, মানে আমরা যেটা গতকাল থেকে অপেক্ষা করছিলাম যে না বোধহয় তাকে ছেড়ে দেওয়া হবে, বোধহয় তাকে ছেড়ে দেওয়া হবে, এখানে একজন বলছেন যে ভারতীয় আইনের উপর আস্থা রাখতে। জি ধন্যবাদ, নমস্কার। ভারতীয় আইনের প্রতি আমার খুব শ্রদ্ধা আছে। ওখানে বাহার এবং অন্যান্য হিন্দু নির্যাতনকারীরা খুব ভালো আশ্রয় পায়, এবং অমুসলিম সবার জন্য সিএতে কোটা রাখা হয়েছে যে চাইলেই কেউ অ্যাপ্লাই করতে পারবে, এক্স মুসলিমদের জন্য কোনো কোটা রাখা হয় নাই। তারপর আমি ভারতীয় আইনকে শ্রদ্ধা করলাম। আরেকবার নমস্কার। তো আসিফ মহিউদ্দিন ভাই, এক্স মুসলিমরা আর মুসলিমরা একই কাতারে ভারতের চোখে। ভারতের আশেপাশের থেকে যে কেউ গিয়ে আশ্রয় নিতে পারবে। আপনি বৌদ্ধ হইলে, খ্রিস্টান হইলে, হিন্দু হইলে, যদিও খ্রিস্টানদের ওইরকম অত্যাচার করার সাহস পায় না ইসলামিস্টরা, তারা তো শক্তের ভক্ত নরমের জমা, আপনি তো জানেনই আসিফ ভাই। তো এই নীতিটাকে কি বলবেন যে ভারতের একজন জনগণ ছিল না যে না সিএতে, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এক্স মুসলিমদেরও ঢোকানো হোক, এই কথাটা বলার মতো কোনো মন্ত্রী ছিল না, কোনো এমপি ছিল না? আপনি যদি এখানে একটু মন্তব্য করতেন। এটা তো খুবই বিপজ্জনক একটা ব্যাপার যে মানে হচ্ছে কি, এটা ইউরোপেও এই ধরনের সমস্যা আছে যে মনে করেন আফগানিস্তান থেকে এক জঙ্গি সে অ্যাসাইলাম নিয়ে ঢুকেছে ইউরোপের একটা দেশে, এবং মনে করেন বাংলাদেশ থেকে একজন নাস্তিক সে ইসলামের সমালোচনা করে সে ওই একই জায়গাতে একই অ্যাসাইলাম সেন্টারে এসেছে। এখন এই মনে করেন ফ্রান্সে ঘটনা ঘটেছে, ফ্রান্সের সরকার তো আর জানে না যে কে কোত্থেকে কে কি তার কার কেমন কি। তারা যেটা করে যে ওদেরকে একই রুমের মধ্যে বলে যে তোমরা এই রুমে থাকো, উপরে থাকো একজন, নিচে থাকো একজন, এই ভাবে তাদেরকে বাসায়। এখন ততক্ষণে কিন্তু এই যে বাংলাদেশ থেকে যে গেছে তার কিন্তু যে ইসলামের সমালোচনা করার কারণে বাংলাদেশ থেকে গেছে, সেই তার যে বাংলাদেশের যে মোল্লারা হুজুররা আছে তারা কিন্তু মোটামুটি ফেসবুক টেসবুক সল আপ করে ফেলেছে যে এ অমুক আমার নবীকে কটূক্তি করেছে। হ্যাঁ, এই পোস্ট কিন্তু ফ্রান্স পর্যন্ত পৌঁছে গেছে, এবং ফ্রান্সে কিন্তু সবাই মোটামুটি জানে, এবং মসজিদে তারা কথাবার্তা বলে। ওই যে জঙ্গিটা সেই রুমেই থাকে, সেই জঙ্গিও কিন্তু ওই মসজিদে নামাজ পড়তে গেছে এবং গিয়ে শুনে আসছে যে এই ব্যক্তি বাংলাদেশের নবীকে কটূক্তি করে ফ্রান্সে আসছে। এখন ওই জঙ্গি যখন ফেরত যাবে ওই রাতের বেলা তো ওই লোকটাকে ওই মানে ইসলামের সমালোচককে তো সে আস্ত রাখবে না, রাতের বেলা তো সে জবাই করে ফেলবে। তার তো আর জীবনের কোনো মায়া নেই। হ্যাঁ, সে তো আর জীবনকে ভালোবাসে না। হ্যাঁ, আমরা যারা জীবনকে ভালোবাসি তারা তো মরণকে ভালোবাসে, মৃত্যুকে ভালোবাসে। তাদের হচ্ছে গিয়ে আলটিমেটলি তারা মৃত্যুর মধ্য দিয়ে তারা একটা নতুন জীবন পায়, যে জীবনটা অনন্ত এবং সুখ লাভের জীবন। আমাদের তো সেটা নাই, আমাদের তো এই একটাই জীবন। আমরা মনে করি এই আমাদের এই একটাই জীবন, এই একটাই আমরা যতটা সম্ভব আমরা ভালোভাবে থাকবো, আমাদের জীবনটা আমরা উপভোগ করব। কিন্তু তাদের তো আর এটা নাই। তারা যেটা মনে করে, তারা তো মৃত্যুর জন্য বাঁচে, আসলে মৃত্যু হবে সেটার জন্য তারা বেঁচে আছে। এখন সেই ব্যক্তি এসে কি করবে, রাতের বেলা জবাই করে ফেলবে। এরপরে যদি তার ফাঁসিও হয় সে তো কেয়ার করে না, এই জিনিস তো সে কেয়ার করে না। সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, দরকার হলে সে তার বউ বাচ্চা সুদ্ধা মরে যাবে, সেটাও সে কেয়ার করে না। বউ বাচ্চার জীবনও সে কেয়ার করে না। সে ভাবে যে বউ বাচ্চা যদি এখন মরে যায় তারাও জান্নাতে আমার সাথে গিয়ে মিলিত হবে। এখন এই জিনিসগুলা দেখতে পাচ্ছে, এটা তো মানে ভারতের তো এটা একটা বড় সমস্যা হওয়ার কথা যে একই ভাবে যদি তারা ট্রিট করে, সবাইকে যদি তারা একই ভাবে ট্রিট করে, তারা যদি আইডেন্টিফাই করতে না পারে কে কেন এসছে এবং তাদের মানে আসার উদ্দেশ্যটা কি, এটা যদি আইডেন্টিফাই করতে না পারে। দেখেন, আমি যেটা দেখলাম যে পাকিস্তানের এবং বাংলাদেশের অনেক এই যে মানে যারা জঙ্গিবাদী বক্তব্য দেয়, অত্যন্ত নোংরা বক্তব্য দেয়, মানে সাম্প্রদায়িক বক্তব্য দেয়, সেকুলার, আমরা তো ভারতকে সেকুলার একটা রাষ্ট্র মনে করি। মানে ভারতীয় উপমহাদেশে তো সবচেয়ে সেকুলার দেশ তো ভারতই আছে, তাই না? এখন ভারতকে তো ভারতের প্রতি আমাদের সেই প্রত্যাশাটা তো আছে, প্রত্যাশাটা তো তৈরি হয়েছে, এবং একটা গণতান্ত্রিক দেশ। দেখেন পাকিস্তান এবং বাংলাদেশে বহু বছর সামরিক শাসন চলেছে, কয়েকদিন পরে পরে সামরিক বাহিনী এসে ক্ষমতা দখল করে, ইসলামী জঙ্গিবাদীরা এটা করে সেটা করে। একমাত্র ভারতই তো ভারতীয় উপমহাদেশে সবচাইতে সেকুলার দেশ বলে, সেকুলার দেশ, এবং তাদের আইন এবং বিচার কাঠামো সেকুলার। এই জন্যই তো আমরা ভারতের প্রতি এই প্রত্যাশাটা করি। এখন যদি মুফতি মাসুদকেও যদি একইভাবে ট্রিট করা হয়, অন্যদের মতো করে ট্রিট করা হয়, যারা মনে করেন বাংলাদেশে অনেক শিবির সদস্যকে আমি জানি যে তারা ভারতে পালায় গেছে। পিনাকি ভট্টাচার্য সে কিভাবে ভারতে পালাইছে সেটা তো আমরা একদম ভিডিও সহ, আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে যে ভারতের রয়ের সহযোগিতায় সে বর্ডার ক্রস করছে, ভারতীয় রয়ের একজন সদস্য সে দাঁড়ায় থেকে তাকে বর্ডার ক্রস করাইছে। তাহলে ভারত কেন, ভারত এবং ভারতের তাদের তো সেকুলারদেরকে
ইয়া করার কথা ছিল। আমরা তো যেটা জানতাম তো যে ভারত সেকুলার দেশ, তাকে পুরোটা আশ্রয় দিয়েছে আসিফ ভাই, আপনি চিনবেন, বিবিসি বাংলার সাবেক সাংবাদিক সুবীর ভৌমিক। এবং সেই সুবীর ভৌমিক পিনাকি ভট্টাচার্যের ভাতিজা না ভাইগনা জানেন তো, ওই যে শুভজিৎ ভৌমিক, এই এরা আত্মীয় স্বজন। এবং সুবীর ভৌমিক রয়ের একজন খুব প্রতিষ্ঠিত লোক হিসেবে পরিচিত। মানে আমি জানি না পিনাকি রয়ের হয়ে কাজ করে কিনা এখনো, মানে তার তো কানেকশনটা ওইখানে একই জায়গায়, তো সেই কানেকশনটা তারা পেয়েছে। এখানে অনেকে কমেন্ট করছেন আসিফ ভাই, একজন মুসলিম কমেন্ট করেছেন যে সত্যি বলতে আমি প্রকৃত মুসলিম হওয়া সত্ত্বেও মুফতি মাসুদ সাহেবকে ভালো মানুষ অভিনয় মনে হয়, আমার দৃষ্টিতে ওনার চিন্তায় বা বিশ্বাসে ভুল থাকতে পারে। আচ্ছা, এইটা একজন মুসলিম কমেন্ট করেছেন। আরেকজন আরেকজন হিন্দু ব্যক্তি কমেন্ট করেছেন যে প্রথমে নিজের খারাপ লেগেছিল, কিন্তু তোমাদের কথাতে আমার এখন মনে হচ্ছে যে ঠিক করেছে, মানে ভারত সরকার ঠিক করেছে, যদি পারেন তো আমাকে একবার যোগ করেন, দেখাই দেবো। এই হচ্ছে কথা। এবার হচ্ছে আসিফ ভাই, আপনি যাদের উদাহরণ দিলেন জঙ্গিদের, কাসাবো তো বিরিয়ানি খাওয়ার, মানে জান্নাতে সে বিরিয়ানি খাবে, এই জন্য সে এতগুলো নিরপরাধ মানুষ মেরে ফেলেছে। তো কাসাব আর আমরা সমান সমান। এবং এই যে নাগরিকরা দেখতেছেন বলতেছে ভারত সরকার ঠিক করেছে, এই জাতির লজ্জা কেমনে হবে আসিফ ভাই? এই জিনিসটাই আমি মানে এখন এই যে বিজেপি সরকার তো বিজেপি সরকারের কাছে তো আমি এত বেশি আশাও করি না, কিন্তু আমি তো ভারতের যে কনস্টিটিউশন, হ্যাঁ এটা ঠিক যে আইন অনুসারে সবকিছু করতে হবে, সেটাই আমরা চাই, আইন অনুসারে সবকিছু হোক। কিন্তু এই আইনের ভিতরে তো এই অংশগুলো থাকতে হয়, একটা রাষ্ট্রের, একটা সেকুলার রাষ্ট্রের তো এই অংশগুলো থাকতে হয় যে এই ধরনের যারা নির্যাতিত মানুষ বা এই ধরনের যারা বাক স্বাধীনতার জন্য লড়াই করে, সংখ্যালঘু মানুষের জন্য লড়াই করে, এই ধরনের ভয়েস, এরা তো আসলে সাধারণ মানুষের ক্যাটাগরিতে তাদেরকে ফেলা যাবে না। যেমন ধরেন মার্কস যখন জার্মানি থেকে ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নিচ্ছে, ওনাদেরকে তো সেই ধরনের মানুষ হিসেবে ট্রিট করতে হবে। ওনারা একটা বিপ্লবী মানুষ, ওনারা একটা সমাজ পরিবর্তনকারী মানুষ, ওনারা একটা সমাজের যে প্রচলিত প্রথা, প্রচলিত নিয়ম কানুন, এগুলার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এগুলাতে হাতুড়ি দিয়ে আঘাত করেছেন। মুফতি মাসুদ তো নিশ্চিত ভাবে আমরা জানি যে ইসলামের যে জঙ্গিবাদ, ইসলামের যে মানে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনে অন্তত বাংলা ভাষাভাষী অঞ্চলে তিনি তো একটা হাতুড়ির মতো, তিনি তো একটা হাতুড়ির আঘাত করেছেন। এখন এই হাতুড়ির আঘাত যিনি করেছেন তাকেও যদি একইভাবে ট্রিট করা হয় যে আরেকজন যে শিবির কর্মী যে ভারতে ঢুকে গেছে, চিপা দিয়ে ঢুকে গেছে, বা পিনাকির মতো লোকেরাও আপনাদের এখানে, মানে কিভাবে পিনাকিদেরকে পার করে, কিন্তু তাহলে তো আমাদের চিন্তা করতে হচ্ছে যে এটাই আমাদের বুঝতে হচ্ছে যে ভারতের উদ্দেশ্য কি, তাহলে রয়ের উদ্দেশ্য কি, তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলা, ভারতের গোয়েন্দা সংস্থাগুলা, এদের আসল উদ্দেশ্যটা কি? তারা বাংলাদেশে কি এই গন্ডগোল পাকাইতে চায়? এই পিনাকি এখন কি করছে দেখেন, বাংলাদেশে প্রতিনিয়ত মব তৈরি করছে, বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করছে, বৌদ্ধদেরকে নির্যাতন করছে, চাকমাদেরকে নির্যাতন করছে, আদিবাসী অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে সবাইকে নির্যাতন করছে, নারীদেরকে রাস্তার ভিতরে মানে ধরে জামা কাপড় ধরে টানতেছে, তুমি বোরখা পরো নাই কেন? তাহলে এবং 32 নম্বর ভাঙার কথা আমি বাদই দিলাম। তাহলে ভারতের আসলে কাদেরকে সাপোর্ট করছে? তারা কি বাংলাদেশকে একটা আফগানিস্তান বানাইতে চায়, মানে এই জঙ্গিগুলাকে প্রমোট করে? এবং এইটার সাথে এই যে আব্দুল্লাহ মাসুদকে যে ধরে নিল, এটার সাথে তো আমি তাহলে লিঙ্ক খুঁজে পাচ্ছি। আমার তো এখন মনে হচ্ছে যে ভারতের এই যে গোয়েন্দা সংস্থা, আমি যখন ফোন করছিলাম তখন আমাকে বলা হলো যে গোয়েন্দা সংস্থার লোক এসে বসে আছে, এখন গোয়েন্দা সংস্থা থেকে নিশ্চয়ই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে হ্যাঁ মুফতি মাসুদকে ধরা হোক। কিন্তু এই একই গোয়েন্দা সংস্থা কিন্তু পিনাকির বেলায় কিন্তু তারা এই কাজটা করে নাই। তাহলে তো সন্দেহ তো আর কিছু বাকি থাকে না, সন্দেহ একটার সাথে একটা মিলাতে তো আর কিছু বাকি থাকে না। তার মানে ভারতের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আরেকটা আফগানিস্তান তৈরি করা, যেখানে দুই পাশে। এটা তো আমরা কখনো ভাবি নাই ভারতের কাছ থেকে। তারা কি প্রতিশোধ নিচ্ছে? ভারতের যে মানে যারা ক্ষমতায় আছে তারা কি এখন বাংলাদেশের উপর প্রতিশোধ নিচ্ছে? তারা কি প্রতিশোধ পরায়ণ? তাহলে তো আমি এখন স্পষ্ট বুঝতে পারছি ভারতের উদ্দেশ্য ভালো না, শুভ না। জি আসিফ ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে, মানে একটা সময় আপনার সাথে আমার বৈরী সম্পর্ক ছিল, কিন্তু যখন থেকে আপনি আমাকে স্নেহের চোখে দেখেছেন আমি আপনাকে আপন বড় ভাই মনে করি। এবং আপনার মনে আছে গত বছরের জুলাইয়ের আগে আমি আপনাকে আমার একটা ওই ট্রাভেল ডকুমেন্ট পাঠিয়েছিলাম। আমার ওই সময় ভাই বিশ্বাস করেন অনেকবার আমার মনে হয়েছে আমি এটা ছিঁড়ে ফেলি, কারণ আমি এমন কোনো দ্বার নাই, মানে ইন্ডিয়ান প্রেসিডেন্টের কাছে চিঠি লেখা থেকে শুরু করে এর সুপারিশ, এই তসলিমা আপা দিল্লি প্রেস ক্লাবে না হলো 20 দিন বসে তার সকল একাডেমিক যে বন্ধু বান্ধব আছে, সিনিয়র সাংবাদিক, অথর যারা আছেন তাদেরকে অনুরোধ করছেন যে এ আমার ছোট ভাই, ওর অনেক বিপদে এখানে আছে, ছেলেটা এখানে জেল কাটছে, ওরে তোমাদের কোনো উপকার করতে হবে না, শুধু তারে বের হওয়ার অনুমতিটা দাও। আমি বের হয়ে যাবো, আসিফ ভাই ওটা দিতেছিল না। আমি আপনার বোধহয় শেয়ারও করছিলাম কতটা ফেড আপ ছিলাম। আমি আপনার এটাও লিখছিলাম যে আসিফ ভাই আমি জানি না আমি বের হইতে পারবো কিনা, মেডিকেল এক্সাম দিয়ে আমি আপনাকে পাঠাইছিলাম ওইটা। তো এই দুঃখে পাঠিয়েছিলাম যে আমি কতটা কষ্ট করছি
এইবার দেখেন আসিফ ভাই, ভারত কিভাবে দেখে, এখানে একজন কমেন্ট করতেছে যে ভারতের আইন আর পশ্চিমবাংলার আইন এক না। এই লোকগুলো হচ্ছে যে অপরাধের জাস্টিফিকেশন দিয়ে আসে। আমাদের দেশে যেরকম কোনো ধর্ষণের ঘটনার পর মোল্লারা আইসা বলে না কাপড় মুছতে মুছতে মনে মনে যে আমিও দর্শন করতে পারলাম না, আইসা খ দিয়ে বলে যে ওর কাপড় খারাপ ছিল, কাপড়ের সমস্যা, এরকম মানে এরা জাস্টিফিকেশন নিয়ে আসে। ভারতবর্ষের আইনে যদি ত্রুটি থাকে তাহলে মুফতি মাসুদকে পশ্চিমবঙ্গ তো অ্যারেস্ট করবি। এবং শুরুটা আমি ভালো করে জেনেছি, মুফতি মাসুদ ভাইয়ের মুখ থেকে জেনেছি যে স্থানীয় ধর্মান্ধ হিন্দুরা তাকে মুসলমান এবং বাংলাদেশি, মানে বাংলাদেশি মানে তো একদম খুব বাংলাদেশি কিভাবে বলে এটা তো আমি দেখছি, বাংলাদেশি এবং মুসলমান দুইটা কারণে তাকে পুলিশ কমপ্লেন করেছে। এবং ঢিল ঢিল মেরে অবস্থা খারাপ, বাধ্য হয়ে লোকটা, একটা খারাপ লোক কখনো থানায় যায়, তার বাড়িওয়ালাকে, সে তো ওইখানকার স্থানীয় ভারতীয়, সে তো জানে আইন আদালত, সে তাকে নিয়ে বাধ্য হয়ে গেছে পুলিশকে কমপ্লেন করতে। তো মমতার পুলিশের জন্য না, সে দেখেছে আচ্ছা বাংলাদেশ একটাকে পাইছি, সে কি এটা জানতেও চায় নাই। ভারতীয় পুলিশেরা জানতেও চায় না যে আপনি কি নাস্তিক, ম্যাটারই করে না, আপনি কি ভারতের পক্ষে কি বিপক্ষে, ম্যাটারই করে না। তারপরে তারা তাকে আটকাইলো কেন, পুলিশ তো পারতো তাকে ছাড়াইতে। মমতা ব্যানার্জি এখানে ম্যাটার না, বিজেপি এখানে ম্যাটার না, আরএসএস এখানে ম্যাটার করে না। ব্যাপারটা হচ্ছে মাসুদ ভাই এতদিন ধরে ভারতে আছেন, আমি জানি তিনি কতভাবে চেষ্টা করেছেন অ্যাসাইলাম পাওয়ার জন্য। তাকে একটা অ্যাসাইলাম দিয়ে দিলে কি অসুবিধা ছিল? হ্যাঁ, মাসুদ ভাইয়ের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিল, পাসপোর্টের মেয়াদ থাকাকালীন সময় ভারতের এই এফআরআরও, যেটা কোনো গোয়েন্দা না, যেটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে তারা ভিসা এক্সটেন্ড করে দেয় যদি রিজনেবল ইয়ে থাকে, তো দিচ্ছিল। বাংলাদেশ হাই কমিশন তার পাসপোর্ট রিনিউ করেনি, পরবর্তীতে তিনি পাসপোর্ট রিনিউ করেছেন, তা প্রায় 1 বছর হয়ে যায়। তিনি আবেদনের পর আবেদন করে যাচ্ছিলেন। তো গোয়েন্দারা কি করেছে, যারা এজেন্সি ছিল, যারা এটা ভেরিফাই করে যে এই ব্যক্তি ভারতের জন্য অনিরাপদ নন, তো তারা কি করেছে, তারা তো তাকে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি, তাকে তো কোনো স্ট্যাটাস দেয়নি। যদি স্ট্যাটাস দিত তাহলে কার ক্ষমতা আছে আজকে শেখ ফরিদ, ইমরান বিন বশির, যে দেশে থাকুক না কেন, সেই ইয়ার পুলিশ তাদের সাহস আছে গিয়ে তাকে ধরে নিয়ে আসার? তো আসল জায়গা তো সেন্ট্রাল, তাদের তো বৈধতা দেয়। নাসিফ ভাই, আপনাকে যদি আপনার জার্মান প্রাইম মিনিস্টার, আমি জানি না তার কতটুকু পাওয়ার, তার ক্ষমতা আছে আপনাকে ওই দেশ থেকে বের করে দেওয়ার, যেখানে রাষ্ট্র কাঠামো আপনাকে এই অধিকার দিয়েছে। তো সেই অধিকারটা আমাদেরকে দিচ্ছে না। আমাদেরকে স্রেফ দিয়ে একটা শব্দ আছে, আমি বললাম না, ভারতীয় নাগরিকদের উপরে কোনো আমার ক্ষোভ নেই, ভারত রাষ্ট্রের উপরে আমার কোনো ক্ষোভ নেই, শুধু আমি আমার নিজেকে চুতিয়াই মনে করি, আর কি করব। আমার দোষ, আমি বাংলাদেশি, এবং আমার দোষ আমি বাংলাদেশি, ইসলামিস্ট না, আমি পিনাকি না। আমি পিনাকি হলে ইমরান বিন বশির আপনি কালকে তওবা করে বাংলাদেশে চলে যান, পিনাকি হন, আপনারে মানে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হবে। আপনি শুধু ভারতকে 2বার দিয়া বা দিয়ে কিছু একটা বলে ফেলেন, আপনি হিরো। তো আমরা সেগুলো না, আমরা ভারতকে, আমাদের 5টা আঙ্গুল আছে এবং সবার আগে যে আঙ্গুলটা বের হয়, সবারই এটা বের হয়, সেই আঙ্গুল আমরা দেখাই না, আমরা ওন করি, ভারত আমাদের ওন করে না। কি চমৎকার, তাই না? অনেক ধন্যবাদ আসিফ ভাই, আমাদের সাথে একটু থাকবেন। আমরা শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে শুনি। শেখ ফরিদ ভাই, আপনাকে একই প্রশ্ন। আসিফ ভাই যে কথাগুলো বললেন, যে হতাশার কথা, দুঃখের কথা, আপনি ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি একজন শেখ ফরিদ, আপনার নাম, আপনাকে দেখতে তো আফগানিই মনে হয়, ডাকাইত মনে হয়। মানে আপনি এখন বলতে পারেন যে আমি ডাকু এসেছি, হ্যাঁ আমি বললাম এটাই, ওই টোনেই বলেন, আর কি বলবো, ভালোবেসে তো অনেক ফুলই দিলাম, সেই ফুল তো জুতা হিসেবে, জুতার সাথে ভারতীয় দাম আমাদের পাঠালো আর কি। আমি একটা পোস্ট দিয়েছিলাম, আপনার ভলিউমটা একটু কম, সবাই বলছেন আপনি ওইটা ওই আগের মতো কেরামতি করে একটু বাড়ান যদি পারেন আর কি। ওই যে সেটিংসে ঢুকে আপনি সাউন্ডে যাবেন, তারপরে এখন বাড়ে নাই, দেখেন তো আরেকটু বাড়ান, আরেকটু বাড়াবো। সেটিংসে গিয়ে সাউন্ড নাই, তো বিপদে পড়ে গেছি। এই দুঃখে তো ভারতে যাইতে চাই, কিন্তু ভারত ধরপাকড় করে। কি করবো? ওই যে সেটিংকে গিয়ে, হ্যাঁ ইনপুট ভলিউমে গিয়ে, হ্যাঁ ইনপুটে গিয়ে লেভেলটা বাড়িয়ে দিন। এই যে এবার বোধহয় বাড়ছে, দেখেন তো। হ্যাঁ বেশি বাড়ায়েন না আবার। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। জি জি, যেটা বলতেছিলাম, আপনারা যে প্রশ্ন করেছেন, তাহলে একটা দুঃখের কথা বলি। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি যত দূর শুনেছি, মানে আসলে ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম, কিন্তু বলি নাই যে আমি ছিলাম, তাহলে আরেক সমস্যা হবে। বাংলাদেশ থেকে 3টি পরিবার গিয়েছিল হিন্দু হতে। আপনি কি জানেন? ওইখানে আমি সহ আরো যারা ছিলাম, 1 গ্লাস পানি খেতে দেয় নাই, 1 গ্লাস পানি দেয় নাই, 1 গ্লাস পানি। আমরা 2টা ঘন্টা আমাদের বসায় রেখে, এমন যারা শুরু করলো, পারে না তো আমার অ্যারেস্ট করে, যে সাথে গেছে তারা অ্যারেস্ট করে, কারণ আমাদের কাগজপত্র জানি অ্যারেস্ট করবে কেমনি। বরং যে পরিবারগুলো গেছে তারা আমার কি গালি দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। এবং যে লোক বলতেছে যে কি তাদের বক্তব্য কি, ইসলাম তো শান্তির ধর্ম, তোমরা ভালো মুসলমান হও, তাই তো? এটা বললে তাও হইতো ভাই, তাও আত্মার শান্তি। তাহলে আজকে বলি দুঃখের কথা কি বলতে, যে লোকটা প্রথমে ইন্টারভিউ নিতে আসছে, যে লোকটাদের ইন্টারভিউ নিতে আছে, কেন হিন্দু হবা, হিন্দু ধর্ম সম্পর্কে কি জানো, কবে থেকে হইলা, সে যে ইন্টারভিউ নিতেছে তার চেহারা দেখে আমার রাগ উঠে গেছে। আমি যে একটা খারাপ বদসুরত লোক, আমারই রাগ উঠছে চেহারা দেখে। দ্বিতীয়ত, সে এমন সমস্ত প্রশ্ন করতেছে, ওটা যে হিন্দু ধর্মের 5ম শ্রেণীর ছাত্র করে তাও না, ওরে আমি ওর বাপের আমি পড়াইতে পারি হিন্দু ধর্ম সম্পর্কে, আমারও প্রশ্ন করতেছে হিন্দু ধর্ম নিয়ে, অথচ সে নিজে সংস্কৃত পড়তে পারে না। সে লোক আমাকে বলতেছে আপনি কেন নিয়ে আসছেন, আপনি মুসলমান, আপনাদেরকে আনবেন। পরে কি বলে জানেন, কয় শুধু
বউ বাচ্চা হইলে হবে না, এদের মানে ওই বাচ্চাদের দাদা দাদিকে আনতে হবে হিন্দু মানে আসল কথা তাদের বের করে দিতে হবে। 2 ঘন্টা বসায় রেখে আমাদের সেই ছবিগুলো আমি ভিডিও করে, ওইখানে আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় নাই, কিন্তু আমি যে কোনো ভাবে ছবিগুলো তুলে রাখছি, জানি এই বদমাইশগুলো একদিন অস্বীকার ভিডিও করতে পারি নাই, যে কোনো ভাবে আমি ছবিটা উঠায় রাখছি। আর আমি তো ফিজিক্যালি সেখানে গেছি, অস্বীকার করতে পারবে না, তো তারা তো আমি চিনি। এই হচ্ছে ভারত। কিন্তু আমি যদি ভাই আমি আরেকটু আমি এই ভারতীয় চোদনা নাগরিকদেরকে বলি, আমাদের কি ধুর মনে হয়? এত বড় বোকা চোদা আমরা। এই বারবার এই কমেন্টগুলো বলছে যে তসলিমা নাসরিন কিন্তু দিল্লিতে থাকে। তসলিমা নাসরিন কিভাবে থাকে আমি দেখেছি, তাকে কান্নাকাটি কতটুকু করতে হয়। আবার লিখেছে দেখেন, ওনাকে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সেফ কোনো রাজ্যে থাকা উচিত ছিল। সেফ মানে উনি বাংলায় থাকবেন। আপনি বলেন যে না আপনার রাইটস নেই, অ্যারেস্ট করে পাঠিয়ে দিক। এই যেটা করেছে পশ্চিমবঙ্গের সরকার, মুসলিম তোষণকারী বলছে। আপনি শোনেন ফরিদ ভাই, দেখেন মুফতি মাসুদকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, কেন্দ্র পুলিশ না। আরে ভাই, পুলিশ তো রাজ্যই থাকে, কেন্দ্রের পুলিশ কি পশ্চিমবঙ্গে থাকবে নাকি? আর রাজ্যের গোয়েন্দারা এসে তো বলেছে নমস্কার, আপনি খুব ভালো মানুষ, আপনার জায়গা জেলে। এই বোকাচোদারা এসে এখানে কমেন্ট করে আমার এখানে মুখটা, আমি আগেই বলছি আসিফ ভাই সরি আমার ভাষার জন্য, আমি সারা রাত ঘুমাই না আসিফ ভাই। ওই লোকটাকে বলেন আমি যে রাজ্যে গেছিলাম ওটা পশ্চিমবঙ্গ ছিল না, ওটা সবচেয়ে বেশি ধর্মনিরপেক্ষ ছিল, তাকে বলে দেন। আমি ভারতের 3টা পরিবার বাংলাদেশে হিন্দু নিয়ে যাইতাম মুসলমান হওয়ার জন্য, আমি কত বড় স্টার হইতাম আপনারা বলেন তো? আপনাকে ওই যে শশা খেজুর হুজুর, সে তো আপনাকে রাজ্য সংবর্ধনা দিত। জি, সংবর্ধনা দিত, বাড়ি দিত, গাড়ি দিত, আরো কত কিছু হয়ে যাইতাম। ঠিক আছে, নারী দিত 4টা করে হাঙ্গা। আসতে বলেন আবার, আসতে বলেন আবার, ভাবি থাকতে পারে। অথচ এক গ্লাস পানি খাওয়ায় নাই। আপনি কি এটা ভাবতে পারেন? ওই তো সেই ভারত। যাই হোক, তারপরও ভারতকে কেন ভালোবাসি জানেন? কারণ আমরা তো এই ভারতের ভূমিপুত্র। আমি ভারতের সাহিত্য, ভারতের সভ্যতা, ভারতের ধর্মীয় সাহিত্য এত পড়েছি, প্রেম হয়ে গেছে আমার। কিন্তু এরা 1000 বছর এমনি গোলামি করে নাই। এই যে আরব, তুর্ক, তারপর আপনার অন্যান্য আরো যারা ইরানি তুরানি যে বারবার দখল করতো ভারত, এই কারণে, এই সমস্ত কারণে, এই সমস্ত আপনি ইতিহাস পড়ে কিছুদিন আগে মালদায় এরা মাইর খাইছে। মালদায় না, সরি, কোন জায়গায় যেন মাইর খাইছে, হিন্দুরা মুসলমানদের কাছ থেকে মাইর খাইছে মুর্শিদাবাদে। এই মাইরটা খাইছে কেন জানেন? এই কারণে। এখন আপনি বলবেন যে আমার তো মুখ খারাপ, আমার এতক্ষণ ধরে বুঝাইয়া বলতেছি যে ভাইরে, আপনি পশ্চিমবাংলার নাগরিক হলে, বাঙালি হলে বলুন যে আমি দুঃখিত আমার রাজ্যে এটা হয়েছে। না, সে জ্ঞান দেয় একজন উকিল যে না, সে অন্য রাজ্যে থাকতে পারে। তো এই আত্ম উপলব্ধি নাই যে এটা অন্যায়। তারা যে মাইর খায় মুসলমানদের কাছে, এমনি খায় না তো। আরে বলেন যে বাংলাদেশের এখনো মিনিমাম 30 লাখ লোক কলকাতায় থাকে, তারা কোন আইনে আছে? ওরা কেমনে থাকে পশ্চিমবঙ্গে? আর যে বললো মুসলিম তোষণ, তার মানে তো তারা স্বীকার করে নিল যে পশ্চিমবঙ্গ মুসলিম তোষণ করে। এর বিরুদ্ধে তারা কি করছে? আমরা তাদের দেশ তারা করবে। আমাদের বক্তব্য হলো যেটা আসিফ মহিউদ্দিন বললেন, যে যারা মানবিক মানুষ, যারা প্রথা বিরোধী মানুষ, যারা মুক্ত চিন্তার মানুষ, যারা সমাজ বদল করতে চায়, নতুন চিন্তার সাথে সংঘর্ষ যাদের হয়, তাদেরকে আশ্রয় যে কোনো জায়গায় নিতে পারে। আফগানিস্তানের লোক জায়গায় পাবে, ভারতের ঘোষিত শত্রু পাকিস্তানের লোক জায়গা পাবে। আপনি জানেন প্রতিদিন কতজন লোক পাকিস্তান থেকে এসে ঢুকে? এখনো এই যে এত যে কড়া আইন, কতজন লোক পাকিস্তান থেকে ঢুকে? আমার কথা না, আরএসএস এর লোকের কথা জিজ্ঞেস করে দেখেন। তাদের পেজে যান, গিয়ে দেখেন কতজন লোক প্রতিদিন ভারতে ঢুকতেছে, পাকিস্তানি লোক। তারা থাকতে পারে। আর আমরা যারা, এমনকি তারা প্রত্যেকে গজওয়া হিন্দ করার জন্য আসছে। আর আমরা চাইছি ভারতে যাতে গজওয়া হিন্দি না হয়, ভারত যাতে ভালো থাকে। কারণ আমরা বিশ্বাস করি ভারত হচ্ছে পৃথিবীর, বিশ্বাস না, ঐতিহাসিক, ভারত হচ্ছে একমাত্র সভ্যতা যেটা এখনো জীবিত আছে, ধ্বংস হয়নি। পৃথিবীর সব সভ্যতাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু ভারত 800 বছর গোলামি করার পরেও মুসলমানদের কাছ থেকে, ব্রিটিশের 1000 বছর গোলামি করার পরেও ভারতীয় সভ্যতা ধ্বংস হয়নি। এটা আমরা প্রাউড করি। আর আমরা প্রাউড করি কেন করি? কারণ আমরা ভারতীয় সিভিলাইজেশনের অংশ। বাংলা ভাষার উৎপত্তি সংস্কৃতের ভাষা, সংস্কৃতি হচ্ছে বাংলা ভাষার জননী। তাহলে আমরা যদি সেখানে মুক্ত চিন্তাকেরা আসিফ মহিউদ্দিন জায়গা না পায়, ইমরান বশির না পায়, মুফতি মাসুদ না পায়, আমি না পাই, আপনি ভাগ্যিস আমাকে সতর্ক করেছিলেন। অন্তত শেষ দিন আপনি উইলিংলি ফোন করে আমাকে জিজ্ঞেস করছিলেন, ফরিদ ভাই আপনি কোথায়? বললাম আমি তো এখন কলকাতা। আপনি একরকম শুধু পকাই দিতে পারেন না বড় ভাই হিসেবে, আপনি শক্ত কথাই বলেন। আপনি এখন আছেন, আপনি কি মেন্টাল? এমনকি সাল ওই দিন জীবনে একবার আমার বাল শব্দটা ইউজ করছিলেন আপনি। এবং আমি তাৎক্ষণিক আপনার কথা শোনার পরেই আমি তাৎক্ষণিক টিকিট চলে আসি, নইলে আজকে তো আমাকে জেলে পচতে হইতো। তারপরেও আবার এই যে দেখেন, এই পূজার মধ্যে আমি যেতে চেয়েছি, আপনি জানেন এই পুজো। তবে হ্যাঁ, সবাইকে দোষ দিচ্ছি না, ভারতের অনেক মানুষ আমাদের ভালোবাসে, কোনো সন্দেহ নাই। আমার দর্শকদের 28 নাকি 30%, একজন কলকাতার লোক জানাইছে, সে কি যেন কি সার্ভে করছে, বলছে 28 থেকে 30% দর্শক আমার কলকাতার মানুষ। আমাকেও বলে ফরিদ ভাই আসেন, কিন্তু আইনের কিছু সমস্যা সব দেশেই থাকে, কিন্তু আইনের ফাঁক ফোকরও থাকে। আপনি কাসাবকে রক্ষা করতে পারেন, কাসাব ভারতের এত মানুষকে হত্যা করলো, আপনি পাকিস্তানি জঙ্গিদের রক্ষা করতে পারেন। আর বাংলাদেশ যারা ভারতকে ভালোবাসে, সনাতনীদের এবং অন্যান্য সংখ্যালঘুদের পক্ষে কথা বলে, যারা বাংলাদেশের এবং ভারতের সাহিত্য সংস্কৃতি রক্ষার পক্ষে কথা বলে, তাকে যদি ভারত জায়গা না দেয়, অথচ ভারতকে বলে ভারতের সাহিত্য ধর্মীয় দর্শন কি, যে সারা পৃথিবীর মানুষ তাদের কাছে কুটুম্ব। আর সে জায়গায় আমরা ভারতের পক্ষে আমরা যাবো জেলে। আর যারা ভারতের বিরুদ্ধে, যারা ভারতের ধ্বংস কামনা করে, যারা হিন্দুদের ধ্বংস কামনা করে,
আপনি তাদের জামায়া ধরে রাখবেন আর আমাদের জেলে রাখবেন, এর চেয়ে দুঃখের জি আর বেদনা কি? অর্থাৎ আমাদের জামালপুরের ভাষায় একটা কথা আছে যে আমি করি মাই মাই, মায়ের চোখে পানি নাই। বিষয়টা এরকম হয়ে গেল না? মায়ের জি চোখে আসিফ, পানি নাই। জি শেখ ফরিদ আপনার কাছে আবার আসছে। আসিফ ভাইয়ের কাছে একটা প্রসঙ্গে একটু আসিফ ভাই একটু জিজ্ঞেস করে। জি আমি একটা কারেকশন করতে চাই। উনি শেখ ফরিদ ভাই বললেন একটা ভুল তথ্য চলে গেল আমাদের লাইভে। বাংলা ভাষার জন্ম কিন্তু সংস্কৃত থেকে না, এটা একটা জনপ্রিয় ভুল ধারণা। বাংলা ভাষার জন্ম হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। সরি সংস্কৃত ভাষা হচ্ছে গিয়ে খুব এলিট কিছু অত্যন্ত অল্প সংখ্যক কিছু মানুষের মধ্যে প্রচলিত ছিল সংস্কৃত ভাষাটা। বাংলা ভাষার রুট আলাদা। বাংলা ভাষা হচ্ছে সাধারণ মানুষের যে ভাষা, সেই ভাষাগুলোর কয়েকটা অপভ্রংশ তৈরি হয়। সেগুলোর ভিতরে বাংলা একটা, উড়িয়া একটা, অসমিয়া একটা, এই ভাষাগুলো হচ্ছে একই জায়গা থেকে আসা। সংস্কৃত থেকে বাংলা আসছে এইটা বলাটা আসলে সঠিক না। ডিরেক্টলি, হ্যাঁ। আসিফ ভাই এখানে একটা কমেন্ট। আসিফ ভাই আপনি যে একটা শব্দ ব্যবহার করেন, খুবই চমৎকার শব্দ। এই শব্দটা আমি আগে বিরোধিতা করতাম, চুনাহাগা। আমরা এমনি কোনো উদার মুসলমান আসলে আপনি কিন্তু শব্দটা ব্যবহার করেন না। একমাত্র যেগুলো ছ্যাঁচড়া, কোনো তাদের বিবেক বুদ্ধি নাই, এই টাইপের এই আইসা, এদের দেখলেই আপনি বুঝে যান এবং কেমনে যেন গন্ধ পেয়ে যান আগে আগে। তো আচ্ছা, এখানে একজন আওয়ামী লীগার আমি একটা ছবি দিছিলাম যেখানে ভিক্টরি সাইন ছিল, মানে আমার একজন মোল্লা এসে সামনে, আমি ওই হাতে লক, আমি একটু দেখাচ্ছি ছবিটা, হাতে হ্যান্ডকাপ, আমি পুলিশ ভ্যানে বসে আছি, তো সে এসে ছবি তুলতেছে হা করে। তখন সে মুমিন ছিল, সেই লোক এত বছর পরে আমার ছবিটা রিটার্ন করে পাঠিয়ে বলছে, ভাই আমি আপনার ওই সময় আপনার পায়ে জুতা ছিল না, তো ওই যে আমার পুলিশ স্টেশন থেকে নিয়ে আসছে, পায়ে জুতা পরার টাইম দেয় নাই, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তো আমার তো সময় দেখে খারাপ লাগছে। তারপরে জানার চেষ্টা করছি, তারপরে মুফতি ইমরান ভাই, মাসুদ ভাইয়ের কথা বললেন যে তিনি এখন আল্লাহর রহমতে নাস্তিক। তো তিনি ছবিটা দিয়ে বললেন, ভাই সরি, ওই সময় আপনার এটা নিয়ে আপনার করার জন্য দিছিলাম। সেই ছবিটা আপলোড দেওয়ার পর একজন আওয়ামী লীগ আর যে চুনাহাগা কি বলছে দেখেন, আওয়ামী লীগ কখনো আপনাকে মারতে চায়নি বলে আজকে বেঁচে আছেন, মানে আমাদের বেঁচে থাকার ক্রেডিট আওয়ামী লীগের। দেখেন সে সময় আপনাকে অ্যারেস্ট না করলে বাঙ্গু মোমেনরাই আপনাকে মেরে ফেলতো, তাই সে বুঝাইলো সে প্রগতিশীল বাঙ্গু। অথচ আমি ফ্লাই করছিলাম আসিফ ভাই, আপনারা জেলে নিয়ে আওয়ামী লীগ উপকার করছে, আমার জেলে নিয়ে আমার পাসপোর্ট কেড়ে নিয়ে আওয়ামী লীগ উপকার করছে। এই ধরনের স্টুপিড চুনাহাগাদের মতো কমেন্ট এখানে করে যে ভারতে এসেছিলে বলে বেঁচে আছে। এখানে অনেকে কমেন্ট করছে, আজকে যদি তুমি পাকিস্তান যেতে তাহলে তো মুফতি মাসুদ ওকে অনেক আগে অ্যারেস্ট করতো। মানে তারা কম্পেয়ার করে যে, মানে এই যে আওয়ামী লীগের মধ্যে চুনাহাগা, এখন পর্যন্ত তাদের এটা হয় নাই যে এই মানুষটারে সরি বলা উচিত যে আমাদের সরকারের আমলে নির্যাতিত হয়েছে, ভাই সরি। এই যে এখন উনি অ্যারেস্ট হইলো, ভারতীয় হিসেবে বলা উচিত যে আচ্ছা আমি কালকে অমুক জায়গায় যেয়ে প্রতিবাদ করব, আমি তার মুক্তির জন্য কাজ করব না, যে তোমরা বিভিন্ন অজুহাত। এই যে চুনাহাগাদের, এদের ব্যাপারে কি বলবেন? এদের কি বিবেক বুদ্ধি, এদের বেসিক কোনো ইয়ে নাই ভাই যে এদের কি বলতে হয় কোথায়? অন্ততপক্ষে অনেকে খুশি হয়েছে, আমি শিওর যে ভারতের অনেক মুসলিম এই ঘটনায় খুশি হয়েছে, কিন্তু তাদের কিন্তু ওই বোধ আছে, তারা এসে পাবলিকলি বগল বাজাবে না যে না 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 বগল বাজাবে না, কারণ জানে এটা বগল বাজাইলে তাদের বিরুদ্ধে দায় দিতে পারে। ভারতের মুসলমান এবং চিঙ্কুবামেরা আজকে মুফতি মাসুদকে অ্যারেস্ট করার কারণে ঈদ উদযাপন করতেছে। এবং আমি বাংলাদেশে অনেকে দেখেছি, মাসুদ ভাই যেহেতু এই চিঙ্কু বামদের সমালোচনা করেন এবং মমতা ব্যানার্জিকে সমালোচনা করেন, অনেকে বলছে যে মমতা ব্যানার্জি আর চিঙ্কু বামরা ধরাইছে, অথচ ধরাইছে তারা হিন্দুত্ববাদীরা। মানে এরা হিন্দুত্ববাদী কিনা বিজেপি কিনা আমি জানি না, কিন্তু গোড়া হিন্দু, এতে কোনো সন্দেহ নেই। আমি এই বিষয়টা অনেকদিন ধরে জানি, মাসুদ ভাইয়ের মুখ থেকে পরে আপনারা শুনে নেবেন। মাসুদ ভাই বের হইলে তো উনি বোধহয় আর কোনোদিন ভারতে থাকবেন না, কারণ ওই শিক্ষা ওনার হয়ে গেছে, নেরা তো দুইবার বেলতলা যায় না। আসিফ ভাই আপনার মতামত জানতে চাই যে এই শ্রেণীর লোক বেশিরভাগ এখানে কমেন্ট। তাহলে তো আমাকে অনেক উপকার করেছে জেলে নিয়ে কয়েক মাস, আমাকে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা বন্দি করে রেখেছিল। আপনাকে উপকার করেছে আজকে জানতে পারলাম। তারপরে সবচেয়ে বেশি উপকার করেছে কাকে জানেন? ডক্টর অভিজিৎ রায়কে সবচেয়ে বেশি উপকার করেছে। মেরে ফেলে একদম। এই যে গোয়েন্দা সংস্থা কিন্তু জানতো যে অভিজিৎ রায় ঢাকায় এসছে, এমনকি গাড়িতে করে যেদিন এয়ারপোর্ট থেকে বের হয় সেই দিন কিন্তু জানলা নক করে, অভিজিৎ রায়ের জানলা নক করে কাছ নামিয়ে জিজ্ঞেস করেছে একজন গোয়েন্দা সংস্থার লোক যে আপনি যে অভিজিৎ রায়, আপনাকে আমরা চিনি। আরো কত মানুষের যে আওয়ামী লীগ উপকার করেছে সেটা তো আসলে বলতেই হয়। অনন্ত বিজয়কে উপকার করেছে, ওয়াশিকুর বাবুকে উপকার করেছে, রাজীব হায়দারকে উপকার করেছে, অসংখ্য মানুষকে শেখ হাসিনা উপকার করেছে। সবচেয়ে উপকার করেছে এটা বলে শেখ হাসিনা যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে আমিও তো মুসলমান, আমারও তো আঘাত লাগে। ধর্মীয় অনুভূতিতে ধর্ম নিয়ে সমালোচনা করলে আমার অনুভূতিতে তো আঘাত লাগে। এই কথাটা যেদিন শেখ হাসিনা বলেছিল সেদিন আমাদের সবচেয়ে উপকার হয়েছিল। আমরা এই জন্য শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে শেখ হাসিনার সরকার আমাদেরকে যেই অত্যাচার করেছে, এখন আপনারা বলছেন যে এটা নাকি উপকার ছিল, আমি জানতাম না যে এটা উপকার ছিল। আজকে রিয়ালাইজেশন হলো যে কত উপকারী না উনি আমাদের করেছেন পেছনে বসে বসে। তো আরো উপকার করেছেন তসলিমা নাসরিনকে বাংলাদেশে ঢুকতে না দিয়ে বারবার অসংখ্যবার পাসপোর্টের জন্য আবেদন করার পরেও তসলিমা নাসরিন এখন দেখেন, এখন যে শেখ হাসিনা বিপদে, এখন যে আওয়ামী লীগ বিপদে, এখন কিন্তু আমরাই কিন্তু এখন বলছি
যে এই ছাত্রলীগের কর্মীরা আমার প্রোফাইলে এসে এত পরিমাণ গালিগালাজ করতো, সেগুলো কল্পনাতীত গালিগালাজ করতো। এই যে সিপি গ্যাং কল্পনাতীত গালিগালাজ করতো আমার এখনো করে। পরিবার নিয়ে, এখনো করে। এদেরকে যেন এখন মানে যেন এখন বাংলাদেশের মানুষ পিটায় না মেরে ফেলে, এদের যেন মানবিক মর্যাদাটা অক্ষুণ্ণ থাকে, সেই জন্য এখন আমরা কথা বলি। এখন আমি কিছুদিন আগেও কয়েকটা লেখা লিখেছি বা কয়েকবার কথা বলেছি এটা নিয়ে, যে সে হোক ছাত্রলীগ, সে হোক আওয়ামী লীগ, সে যদি কোনো অপরাধের সাথে যুক্ত না, অপরাধ যদি সে করে থাকে তাহলে তো আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কিন্তু অপরাধের সাথে যুক্ত না এরকম মানুষদেরকে কিন্তু পিটায় মেরে ফেলা যাবে না। জাস্ট সে ছাত্রলীগ করতো বা আওয়ামী লীগ করতো এই জন্য তাকে পিটায় মেরে ফেলা যাবে না, বা তাকে ছাত্রলীগ আওয়ামী লীগ হওয়ার কারণে তাকে মানে কম অধিকারের মানুষ এইভাবে তাদেরকে ট্রিট করা যাবে না, এটা অন্যায় হবে। এখন আমরা যেই ছাত্রলীগ আমাদেরকে দিনের পর দিন গালি দিয়ে গেছে, তাদের পক্ষে এখন আমরা, তাদের বেঁচে থাকার পক্ষে, তাদের অধিকারের পক্ষে এখন আমরা কথা বলছি। এখন অনেকে এসে আমাদের সাথে ভাব জমানোর চেষ্টা করতেছে, সেই গ্রুপের ভিতরই অনেককে আমি দেখি যে তারা এখন ভাব জমানোর চেষ্টা করতেছে যে ভাই অনেকদিন গালিগালাজ করছি আপনাকে, সরি, এখন চলেন আমরা মানে একসাথে বাংলাদেশের এই যে ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলি। আমি তো তাদের সাথে তো আমি কথা বলতে পারবো না। এখন আবার দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যে ভারতে যারা আছেন তারাও একই টাইপের কথাবার্তা বলছেন, একই লেভেলের কথাবার্তা বলছেন। এই জিনিসগুলোর আসলে অর্থ বুঝতে পারছেন আপনারা যারা ভারতে আছেন, তারা তো এই জিনিসটা বোঝেন যে একজন মুক্ত চিন্তার মানুষের মূল্য কতখানি। একজন আপনাদের মধ্যে অনেক বড় বড় জায়গাতে আছে, যে এই যে জাভেদ আখতার, তারপরে আপনাদের যে সংবিধানের প্রণয়নকারী আম্বেদকর, ওনাদের মতো মানুষেরা আপনাদের রাষ্ট্রের সবচেয়ে শীর্ষ, মানে একদম সবচেয়ে সম্মানিত মানুষ। ওনাদেরকে তো আমার তো মনে হয় যে ভারতের উচিত ছিল আব্দুল্লাহ আল মাসুদকে সম্মানিত করা, একটা পুরস্কৃত করা, কোনো একটা ভাবে পুরস্কৃত করা এবং সম্মানিত করা, এবং সম্মানজনক একটা নাগরিকত্ব তাকে প্রদান করা, এইটার দরকার ছিল। উনি যেই কাজগুলা করেছেন, সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে যে কথাগুলা বলেছেন, যে কাজগুলা করেছেন, আমি দেখতে পাচ্ছি যে সেইগুলা না করে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে ভারতের যে মানে সেই অনাদিকাল ধরে ভারতের যে বিপ্লবের যে সংস্কৃতি, ভারতের যে মনে করেন ভগৎ সিং এর যে ভারত, আম্বেদকরের যে ভারত, এই ভারতকে তো আমরা দেখতে পাচ্ছি না। এখন কি তাহলে আমরা মমতা ব্যানার্জির ভারত দেখতে পাচ্ছি? তাহলে তো আমার কাছে মনে হচ্ছে ভারতের যে আইডেন্টিটিটা ছিল সেটা এখন আর নাই। তাহলে ভারত তো পরিবর্তন হয়ে গেছে, ভারতও একটা পাকিস্তানের মতো আরেকটা রাষ্ট্রে পরিণত হচ্ছে। এই জিনিসটাই তো আমার ভাবতে হবে এখন তাহলে। জি আসিফ ভাই, এবং আপনি ঠিকই বলেছেন, মমতা ব্যানার্জি, অনেকে বলে যে না সেন্ট্রালে রয়েছে বিজেপি, এবং তো মোদি আর মমতার পার্থক্য কি? ওরা বলে মমতা খারাপ। তো যদি সেন্ট্রাল এই যাদের সিএতে বৈধতা দিচ্ছে, তাদের ক্ষমতা আছে মমতা ব্যানার্জি তাদের হাত দেওয়ার, কিচ্ছু করা যাবে না। তো সেন্ট্রালের দায়িত্ব এটা। এখন তারা বাংলা, অবশ্য আমি দিল্লি থাকতে বুঝতে পেরেছি, দিল্লি, হরিয়ানা, ইউপি, যে এরা বাঙালিকে খুবই অপছন্দ করে, আর বাংলাদেশ হলে তো কোনো কথাই নেই। আরো একটা ঘটনা যেগুলো আমি পাবলিকলি বলতে পারছি না, কারণ তারা এখনো ভারতে আছেন। আমার এই অভিজ্ঞতা খারাপ, মানে যতজনকে উপকার করার চেষ্টা করেছি ভারতে, তাদের দেখেছি যে ভারত মোটেও মানে উদার নয়। এবং যাকেই বলি, এলাই যদি কেউ থাকেন কোনো সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, বলার পরে বলে যে এইখানে আমাদের কিছু করার নেই, আইন দেখিয়ে দেন। এখন আইন তো আমরা বুঝি, এটা নিয়ে শতাব্দী ভব একটা ভালো ওনার একটা আছে, মানে আইন একটা বাড়া এবং জায়গা মতো শিথিল, বেজায়গায় খাড়া, এরকম অবস্থা আর কি, যেখানে যার দরকার। আমি আপনাকে 1 মিনিট একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমাকে কত লোক বলেছে, ফরিদ ভাই আসেন, আপনি কোনো চিন্তাই করবেন না, কোর্ট কাছারি সব আমরা দেখবো। যাওয়ার পরে দেখি যদি 50 জন বলে থাকে, তা 2-1 জন ছাড়া কেউ আর ফোনই রিসিভ করে নাই। এটাই রিয়ালিটি। হ্যাঁ, তবে কোনো সন্দেহ নাই, আমি যে ভারতে 2 মাসের মতো ছিলাম, সেখানে একজন সেকুলার হিন্দুই আমাকে জায়গা দিয়েছিল, কোনো সন্দেহ নাই। এমনকি একটি পয়সাও আমাকে খরচ করতে দেন নাই, একটি পয়সাও না। এমনকি আমি যেই দোকানে চা খাইতাম, সেই মানে আশেপাশের দোকানদারকে বলে দিয়ে আসছে, মানে চা খাইতাম, মিষ্টি খাইতাম, এগুলো না করে দিয়ে আসছে। এমনকি মদের দোকানে বলে আসছিল যে আমার কাছে যেন মদের টাকা নেয়। তো আমি তো মদ কম খাই, এটা তো আপনি জানেন, খুব কম খাই, কারণ হলো যে লিভার ঠিক রাখতে হবে। তো ওই বলে দিয়ে আসতো, কোনো সন্দেহ নাই। আমি 2 মাস তার বাড়িতে থেকেছি, মানে সে কি বলবো, নিজের মায়ের পেটের ভাইকেও কেউ মানে অনেকটা বঞ্জামের মতো আদরে রেখেছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এদের সংখ্যাটা খুবই কম, খুবই কম। তিনি সহ আমার জন্য দিল্লি, তারপর আপনার চেন্নাই, তারপর কলকাতা তো আছে, কত চেষ্টা করেছে আমাকে আইনগতভাবে কোনো সুযোগ তারা করিয়ে দিতে পারেন নাই। সবাই বলে, কিন্তু বাস্তবে তারা কাছে আসে নাই। এমনকি আমরা এও বলেছি, তিনি বলেছেন যত টাকা লাগুক ফরিদ সাহেবের জন্য, যত টাকা খরচ আমি দেবো, এইভাবে তিনি বলেছেন। তারপরও তারা কোথায় যেন একটা আছে যে, এমনকি একজন তো আমার সাথে ছবি তুলে কি বলছিল জানেন, পশ্চিমবঙ্গের, দাদা
আমার ছবিটা যেন আপনি কখনো পাবলিক না করেন। আমি বললাম যে আপনার ছবি তো আমার মোবাইলে থাকবেই না, তখনই বলে দিয়েছি পাবলিক না, মানে পশ্চিমবঙ্গের লোক সে ভয় পায়। চিন্তা করে দেখেন, আমাদের সরিষাবাড়ির লোকেরও না করে ফরিদের কমেন্টে লাইক দিবি তো তোরা মারবো, তারপর 200 জন মানে লাইক দেয়। শেখ ফরিদ ভাই, একটা তো এমনিতে হিন্দুদের উদারতার জন্য আমার ভালো লাগে যারা মারামারিতে যায় না, কিন্তু তাই বলে আপনি যে বলছিলেন না মুর্শিদাবাদে কোথায় মায়ের খেয়ে এলাকা ছেড়ে দিছে, মানে এখানে নাকি তারা মেজরিটি। এরা তাই শুনেন, আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশের হিন্দুরা যখন মায়ের খেয়ে বাংলাদেশ ত্যাগ করেন, আমি তাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি অনুতপ্ত, সারা জীবন তাদের জন্য লড়ে যাবো। কিন্তু যে সকল কাওয়ার্ডরা পশ্চিম বাংলা থেকে পালিয়ে যায়, আমি নারী বিদ্বেষী হলে বলতাম শাড়ি চুরি পরে বসে থাকো। এখন তো ওই উদাহরণটা দেওয়া যাবে না। আমার মনে হয় কি, প্রত্যেক বাড়িতে এক একটা গর্ত করে রাখেন, আগে ওই পুরুষগুলোকে গর্তে ঢুকতে বলবেন। কারণ মুসলিমদের মধ্যে থেকে পুরুষরা মারতে আসে, নারীরা তো আসে না। পুরুষরা আসলে আগে পুরুষদের পাবে, তো মারবে, মেরে মা বোনদের নিয়ে যাবে। তার চেয়ে ভালো পুরুষরা গর্তে থাকবে, উঠে দেখবে মা বোন নেই কোথায়, তারা গণিমতের মাল হিসেবে মুসলমান ভাইরা নিয়ে গেছে, ভালো শান্তি। শুনেন, এই যে মুর্শিদাবাদের যে আপনি দেখেন, কাশ্মীর থেকে কিন্তু লক্ষ লক্ষ হিন্দু চলে আসতে হয়েছে পণ্ডিতদের। ছোটখাটো না, ওই যে চতুর্থ শ্রেণীর না, তারা শূদ্র না, পণ্ডিতদের কিন্তু চলে আসতে হয়েছে। ওই ফ্যাটার্জিরা এখন লম্বা লম্বা কথা বলতেছে না, এগুলোর কপাল, এরা কোথায় পালায় যাবে? কারণ কাশ্মীরি হিন্দুদের দিল্লি জায়গা দিছে, ইউপি জায়গা দিছে, বাঙালি হিন্দুদের কিন্তু ভারতবর্ষে জায়গা হবে না, আপনি নিশ্চিত থাকেন। আপনি ঠিকই বলছেন, আমার বাংলাদেশের কোনো সংখ্যালঘু নির্যাতিত যদি হয়, তার জন্য অবশ্যই আমার সিম্পেথি আছে এবং তার পক্ষে আমি কাজ করে দেবো। পশ্চিমবঙ্গের সংখ্যাগুরুরা যদি সংখ্যালঘুরা মায়ের খায়, ওই হিন্দুদের প্রতি আমার কোনো সিম্পেথি থাকার কথা না, কেন থাকবে? আমি যখন পশ্চিমবাংলায় অনেক জায়গায় যে মাইক লাগে, ওই বামপন্থীরা ধর্ম সমালোচনা করে, আমি তো খুব প্রাউড পাইছি যে দোস্ত তো পাইছি, মানে আমার চিন্তারই। পরে কিছুক্ষণ তাদের কথাবার্তা শুনে বললাম যে এরা কি স্টুপিড নাকি, মানে এরা যে বলতেছে দিন দুনিয়া একদিকে, তারা পইরে আছে ওই ভাঙা ডোল বাজায়। আচ্ছা, এরা এত পড়ে, মানে বামপন্থীদের মানে বেশিরভাগ পশ্চিমবাংলার এই যে অর্ক ফর্ক যাদের নিয়ে মাসুদ ভাই বলেন, এদের আমি মানে এদের 2 পয়সার দালাল মনে করি আমি। কিন্তু তাদের দেখলাম যে তারা ইরান নিয়ে পড়ে নাই, তাদের বামপন্থীরা কিভাবে বামপন্থীদের পাছা কিভাবে লাল করে দিছে, ইসলামিস্টদের আনতে চায়। ইসলামিস্টরা কিন্তু চেনে যে কারে আগে মাইটটা দিতে হবে। শেখ ফরিদ ভাই, আমরা একটু মুফতি ইমরান বিন বশির ভাইয়ের কাছ থেকে জানি। ইমরান বিন বশির, আমি জানি আপনার মন খারাপ, তাও আমাদেরকে একটা ফতোয়া বলেন তো। মানে আমি এটা পশ্চিমবাংলার হিন্দুদের উপকারার্থে বলছি, মানে তারা গর্তে, একটু আগে যেটা বলছিলাম না, বাড়িতে গর্ত রেখে। আচ্ছা, যুদ্ধে নারী মানে কাফের নারীদেরকে ভোগ করা, মানে ধর্ষণ করার বৈধতা ইসলামে রয়েছে দাসীবাদী হিসেবে। মানে যাদের গুপ্তকেশ জন্মে গেছে, এরকম বালকদের কি কোনো যৌন কর্ম করার অধিকার আছে? মানে আমি হিন্দুদের যেসব কাওয়ার্ড হিন্দু পুরুষ, তাদের একটু উপকারের স্বার্থে বললাম, যদি তাদের ওই যে একজন মুফতি দেখলাম যে সে নাটক করতে গিয়ে বলেছে তাকে বলাৎকার করেছে, ওই উসিলায় যদি তাদের বাঁচিয়ে রাখে, মানে ইসলামিস্টরা ওখানে বাড়লে তো ধরে, মানে তাদের হত্যা না করে কোনোভাবে কিছু মেরে টেরে যদি বাঁচিয়ে রাখে, এরকম কোনো ফতোয়া আছে? আপনি জানেন কোনো বৈধতা? না, ইসলামে যেটা মানে গোপনাঙ্গে যদি চুল না গজায়, তাকে নাবালক ধরা হয় এবং তাকে দাস বানানো হয়। দাস বানিয়ে তাকে দিয়ে ওই ঘরের কাজকর্ম করানো হয়, অমানবিক যত কাজকর্ম আছে, চাকর বাকর যেমন আর কি। তো তাদের সঙ্গে তার সেক্স করে না, সেক্স তো নারীদের সঙ্গে করে। আর যদি গোপনাঙ্গে চুল গজায়, তাহলে তাকে মেরে ফেলা হয়, পুরুষ যদি হয়। এটাই হচ্ছে ফতোয়া আর কি, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। তার মানে যদি মানে তারা হিন্দুরা, ওই যে কাওয়ার্ড হিন্দুরা যদি ভাবে যে আমাকে পেছন মেরে ছেড়ে দেবে, সেই সুযোগ নাই, হত্যা। আপনি বিং এ মুফতি, আপনি বলতে চাচ্ছেন কোন কারণে যদি কলকাতায় মুসলমানরা দখলে নেয় জিহাদিরা, তাহলে পুরুষদের মেরে ফেলবে, যাদের লোম গজাইছে সব মেরে ফেলবে, আর যারা লোম গজায় না ওদের দাস বানিয়ে, মানে গোলাম বানিয়ে, চাকর বানিয়ে রাখবে। আর যে হিন্দু নারীরা থাকবে তাদের কি করবে? তারা বিছানায় দাসী হিসেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হইলে তখন ওয়েলকাম জানাবে, কিন্তু মুফতি মাসুদের বিরুদ্ধে মুফতি মাসুদকে জেলে ভরে রাখবে। এই হচ্ছে আর সব। আমি আসাদ ভাই, আমি একটা জিনিস বুঝি না, মানে ওনারা কি চান? আমি আসলে রাজনীতি বুঝি না। ওনারা চান হচ্ছে যে একটা হচ্ছে যে ওই পশ্চিমবাংলার নাগরিকরা, আমি বৃহত্তর পশ্চিমবাংলার আমি দায়িত্ব নিয়ে বলি, কারণ আমি দুইটা ইলেকশন দেখছি। প্রথম ইলেকশনে আমি জেলে গেছি, ইলেকশনের দিন 19 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 19 মে 2019 সাল লেকথানায় আমি অ্যারেস্ট হয়েছি। ইলেকশনের দিন আমি বুঝতে পারিনি যে এখানে ইলেকশনের সময় কেউ বের হয় না, তো আমার ভুল না, আমি বাংলাদেশের নাগরিক। এর পরের ইলেকশনটা আমি দেখেছি পশ্চিমবাংলা থেকেই, এবং যেই দেশে একজন মানে আমি তো শেখ হাসিনাকে আমি প্রাউড করি তাকে নিয়ে। এর কারণ কি জানেন? তাকে ঠ্যাং ভাঙার মতো এত সস্তা নাটক করতে হয় নাই। সে ঠ্যাং ভাঙিয়ে ফেলে, মাথা ফাটাই ফেলে তারে ভোট দেয়। এরকম যদি নাগরিক হয়, সেই দেশে আপনি কি আশা করেন? দেখেন, এখানে বলছে তৃণমূল বিদায় করে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। তো মামা, তৃণমূল ছাড়াও তো অন্য স্টেটগুলো আছে, তোমার যোগী আদিত্যনাথ, আমি তো ইউপি থেকে ঘুরে আসলাম, কই নাগরিকত্ব কোথায়? মানে কত বড় নির্লজ্জ, কত বড় স্টুপিড হইলে পড়ে এই ধরনের কমেন্ট করে পাবলিকে। এক সেকেন্ড, একটু জোর করে সময় নিলাম, আই এম সরি। ইউপিতে পাকিস্তানের নাগরিক আছে, পাকিস্তানে আমি নাম সহ বলে দিতে পারবো, অ্যাড্রেস সহ, কোথায় ঘর কত নম্বর বলে দিতে পারবো।
পাকিস্তানের নাগরিক থাকতে পারে ইউপিতে, কিন্তু বাংলাদেশে কোনো এক্স মুসলিমকে জায়গা দেয় নাই। শুধু তাই না, আরেকটা জিনিস বলি, একজন এক্স মুসলিম ইউপি তাকে বের করে দেওয়া হয়েছে, ভারতের এক্স মুসলিম তার এলাকায় যেতে দেয় না। কি বলেন আপনি? সাহিল দেখলাম কয়দিন আগে মাপ চাইলো তার মায়ের জন্য কি কি সব। আচ্ছা একটা জিনিস বলেন তো, আমি দেখেছি আমরা নচিকেতাকে দেখেছিলাম বাংলাদেশের মাটিতে তার ভিটে মাটির ধরে কান্নাকাটি করছেন, ফটোগ্রাফির জন্য কিনা আমি জানি না। আমি তাদের অনেকের সাথে দীর্ঘদিন কাজ করেছি, থ্যাংক ইউ তাদেরকে, মানে যে বিতর্কিত ব্যক্তি কবি সুমন তার সাথেও আমি কাজ করেছি, আমার তাকে কোনোভাবেই মুসলমান মনে হয়নি। ফরাদ মজারের মতো তারও পেছনে ঠিক সরস্বতী এবং কালী মূর্তি, এবং তিনি মনে করেন যে মুসলমানরা বোকাচোদা। আমার এটা ওনার ভাষায় বলছি, মোহাম্মদকে খানকির ছেলে বলেই গালি দিয়েছেন আমার সামনে অন রেকর্ড। আমি যেগুলো তার জীবদ্দশায় আপলোড করিনি, তার প্রতি রেসপেক্টের কারণে তিনি আরও কয়েকজন বিশেষ করে তসলিমা নাসরিনকে নিয়ে অনেক গালাগালি করেছেন অন রেকর্ড। তো আমি এটা চাইনি যে তিনি বেঁচে থাকা অবস্থায় এরকম একটা বিতর্কের জন্ম দিয়ে আমার টিআরপি বাড়ুক, তারা মারামারি করুক। আচ্ছা, তো আমার মনে হচ্ছে বার্ধক্যজনিত কারণে তিনি অনেক কিছুই ভুলভাল বলেন। আমার শুধু একটা জিনিস জানার ইচ্ছা করে যে বামপন্থীরা এখানে অনেক বেশি ইসলাম তোষণ করে পশ্চিমবাংলায়, তাদের খোঁজ নিলে দেখবেন পূর্বপুরুষ বাংলাদেশ থেকে বিতাড়িত। তো ইসলামিস্টদের কাছ থেকে কি পরিমাণ মার হিন্দুরা খেয়েছেন আমি তাদের প্রতি সমবেথী। তাদের মধ্যে অনেকে ধর্ষণের শিকার হয়েছেন, তারাই আমার মা বোন, আমি তাদের প্রতি আমি অনুতপ্ত। কিন্তু ব্যাপারটা কি, মানে তারা কি ইতিহাস থেকে শেনে কেনা? তারা কেন ইসলামের দালালি করে? আচ্ছা, রাইটস নিয়ে কথা বলা ভিন্ন বিষয়, আমরাও মুসলমানদের রাইটস সারা পৃথিবীতে আমরা কথা বলি। আসিফ ভাই এত এক যুগের বেশি সময় ধরে তিনি রাইটস নিয়ে কথা বলেছেন, তো ফ্যানাটিকদের চেটে দেওয়ার মজাটা কি? মানে আপনি বলেন তো ইসলামে কি আছে এরকম? মানে ধর্ষণ করলে কি তাদের মধ্যে ওরকম কোনো কিছু তৈরি হয়? মানে আমি জানি না, ধর্ষণ শিকার অবশ্যই তারা ভিকটিম, কিন্তু তারা কেন ধর্ষকদের পাহারাদার হয়? আমাদের বাংলাদেশে দেখি বলে পেয়ারে পাকিস্তান, আরে বেটা তোরে পাকিস্তানি মিলিটারিরা তোর মা বোনরে ধর্ষণ করছে, তুই তার আর পৃথিবীর যে কোনো দেশে তুই দালালি যদি করস, পৃথিবীর সর্বশেষ দেশ হবে পাকিস্তান দেশ। আমি বলছি না পাকিস্তানের নাগরিক, আমার এখন বর্তমানে একজন টিচার, তিনি পাকিস্তানি, খুবই ভালো মানুষ, নাগরিকদের উপর কোনো কথা নেই, দেশ হিসেবে তুই দালালিটা করস কেমনে? আর পশ্চিমবাংলার এই ব্যক্তিদের অনেকে নপুংসক বলেন, তাদের জেন্ডার নিয়ে আমার কিছু বলার নাই, তার কি আছে আমি জানি না, কিন্তু এই দালালিটার মানে এইরকম নির্লজ্জ কেন? আপনি এটা ইসলামের সাথে কি এটার কোনো কানেকশন আছে কিনা যদি আমাকে একটু বলতেন। আসাদ ভাই, আমি যেটা মনে করি যে ইসলাম আসলে শিখিয়েছে ধর্মের মানে মুসলিমদের মধ্যে দেখুন, আপনি নবী মুহাম্মদের আমরা যদি তার জীবনী পড়ি, তার এত এত খারাপ কাজ যেগুলো আমাদের কাছে মনে হয় এবং এই কাজগুলো মুসলমানদের কাছেও মনে হয়। আমি যখন অনেক আলেমদের কাছে গেছি, অনেক মানুষদের কাছে, পাবলিকদের কাছে গিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি, তাদের কথাবার্তা শুনেছি, তো তাদেরকে যখন প্রশ্ন করতাম এই গণহত্যাকে সাপোর্ট করা যায় কিনা, তারা বলতো যে না, সাপোর্ট করা যায় না। তো সব দিক দিয়ে ঠিকই আছে, কিন্তু যখনই বলতাম যে নবী তো এই কাজটা করেছে, তখন বলতো যে না, নবী কোনো একটা কারণে করেছে, এটা ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে পাকিস্তানি মিলিটারিরা যে কারণে পহলে উসকো মুসলমান বানাও। হ্যাঁ, পাকিস্তানি মিলিটারিরা যেটা করেছে, দেখুন আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, এই ধর্ষণটা কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, কারণ তারা চেয়েছে একটা দেশ মানে পাকিস্তান করতে, আর পাকিস্তান হচ্ছে মুসলিম দেশ, আর মুসলিম দেশের জন্য ওরা যে কোনো কাজ করতে প্রস্তুত আছে। এখান মানে যদি সেটাকে আমরা মাদ্রাসা যখন পড়েছিলাম, আমাদেরকে শেখানো হয়েছিল যে আমি একটা সময় দীর্ঘকাল আমি এটা ভাবতাম যে ঠিকই আছে, স্বাধীনতার এই যুদ্ধটি হওয়া উচিত ছিল না, বরং একটা দেশ হলেই ভালো হতো, পাকিস্তানের সঙ্গে আমাদের থাকা উচিত ছিল। ভাষা কোনো ফ্যাক্ট না, ভাষা কোনো ব্যাপারই না, ভাষার জন্য যুদ্ধ হওয়াটা মানাই না। আমরা মুসলমান এক দেশ হয়ে থাকতাম, তখন ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারতাম, আমরা শক্তিশালী হতাম, মুসলিমরা শক্তিশালী হতো, হিন্দুস্তানের সঙ্গে একটা শক্তিশালী একটা ঘাঁটি হতো। এখন আমরা ভাগ হয়ে আরো দুর্বল হয়ে পড়লাম, এটা কিন্তু আমি একটা সময় ভাবতাম। এবং আমাদের মাদ্রাসার হুজুররা, মাদ্রাসা যে ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত এবং যারা ইসলামটা ভালো করে বোঝেন, তারা কিন্তু এই যুদ্ধটাকে সাপোর্ট করছেন। আর যুদ্ধকে সাপোর্ট করা মানে হচ্ছে এই আমাদের মাহমুদদের, যেটাকে আপনি বলছেন ধর্ষণ, যেটা কারণে আপনি খুব ব্যথিত কিংবা আমরা ভারাক্রান্ত, সেটা ওদের কাছে কিছুই না, বরং এটা হচ্ছে যুদ্ধের একটা কৌশল বলা চলে। কারণ যুদ্ধে আপনি দেখেন, একটা যুদ্ধে মানুষকে মারা হলে মুসলিমদের চোখে এক ফোঁটা পানি তো আসবেই না, বরং এটাকে তারা এনজয় করবে। নবী মুহাম্মদের কাছে যখন কাফেরদের কর্তৃত্ব মাথায় এনে রাখতো, নবী তখন কৃতজ্ঞতা প্রকাশ করতো, সুবহান আলহামদুলিল্লাহ বলতো। মানে তখন কিন্তু দয়ার নবী, মায়ার নবী, সেই পরিচয় আমরা পাই না। সেম ব্যাপারটা পাকিস্তানের যুদ্ধে এই ধর্ষণগুলোকে মুসলিমরা মনে করতো এটা রাইট আছে, ইসলামী বিধান, দাসীদের মতো মনে করা হতো, দাসীদের সেক্স করা বৈধ, তো ওরা তো এটাকে বৈধই মনে করতো, এটাকে তো খারাপ ভাবে দেখছেই না ধর্মের কারণে। আমার কাছে মনে হয় সবটাই ধর্মের গোড়া, মানে মূল হচ্ছে ধর্ম। অনেক ধন্যবাদ ইমরান বিন বশির ভাই। আমি একটু জানি রাখি আমাদের সাথে তসলিমা নাসরিন যোগ দেবেন, এবং আসিফ ভাই আপনাকে ধন্যবাদ আমাদের ভবিষ্যৎকে সামনে নিয়ে আসার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আসিফ ভাই। আপনি 2 সন্তানের পিতা, আল্লাহর রহমতে আমি একদিন সন্তানের বাবা হইতে চাই। তো আমি জানি না, মানে আপনাকে দেখলে মনে হয়, বা আমি সবাই আজ দিলে আপনার জন্য দোয়া করি।
জি, আমার কানিজ আপাকে দেখলে মনে হয় যে আপনি জীবনে, ব্যক্তিগত জীবনে খুব ভালো আছেন, যদি আপনার সাথে আমার দীর্ঘ আলোচনায় কখনোই ওম শান্তি। আমাদের মধ্যে রায়হান জুয়েল ভাই, আপনি আপনার চেহারা মোবারক যদি একটু দেখাতেন। আপনি যুক্ত আছেন কিন্তু আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। রায়হান জুয়েল ভাই, আপনি যদি একটু যুক্ত করেন। রায়হান জুয়েল ভাই গতকাল থেকে খুবই কনসার্ন ছিলেন বিষয়টিতে। আসিফ ভাই, আমাদের যেটা বলছিলাম, আমাদের মধ্যে তসলিমা আপা যুক্ত হচ্ছেন। আপনি যদি এই যে ইমরান ভাই বললেন এই যে মনস্তত্ত্ব, অর্থাৎ আসিফ ভাই বিশ্বাস করেন, আমি না হলেও 100-র বেশি মানুষের কাছ থেকে এই জিনিসটা শুনেছি। যখন আমাকে বলে, নাম শুনে প্রথম হচ্ছে আসাদ উচ্চারণ করতে পারে না, আসাদ বলে। মুসলমান উচ্চারণ করতে পারে না, মুসলমান বলে, তাতে আমার অসুবিধা নেই। অনেকে আবার আরশাদ বলে। দেখবেন অনেক ভারতীয়রা, তারা মানে আমি জানি না কি বিদ্বেষ, বাংলাদেশ বিদ্বেষ, তারা কিন্তু পক্ষান্তরে হিন্দি ভাষী হয়ে যাচ্ছে। কেউ এসে বলবে যে কিউকির বাংলা, যে কেন কি আমি বলছি, দেখবেন কেন কি বলছে, আসলে এটা বাংলা শব্দই না। কিউকির যারা হিন্দি ভাষী, তারা বাংলা বলতে গেলে বিহারিরা, মারাঠিরা, তারা কিউকি মানে কেন কি বলে, যে কেন কি আমি বললাম, কেন কি তুমি তো মুসলমান ছিলে, তুমি কেন নাস্তিক হয়েছো, নাস্তিক হওয়া তো খারাপ জিনিস। এইভাবে আমাকে উল্টা চার্জ করতো, আমাকে নিয়ে তিরস্কার করতো, আমি কেন নাস্তিক। তো আমি এই ধরনের লোককে বোঝাতে যেতাম না। তাদের হারে মজ্জা এই চিন্তাটা যে মুসলমানরা ভালো, খারাপ মুসলমান হচ্ছে ওসামা বিন লাদেন, আর ভালো মুসলমান হচ্ছে কারে বলবো, হজরত মোহাম্মদ। তাদের কাছে ভালো মুসলমান হজরত মোহাম্মদ কত ভালো লোক ছিলেন। এবং আমি একটা ঘটনা বলি, যখন বৌদ্ধ ভিক্ষুকে আক্রমণ করা হয় বাংলাদেশে, শরণাঙ্কর থেরোকে, আমি পশ্চিমবাংলার ঢাকুরিয়া লেকের পারে একটা বৌদ্ধ মন্দির আছে জাপানের অর্থায়নে, আমি সেই ভান থেকে গিয়ে অনুরোধ করলাম যে বাংলাদেশে এরকম অবস্থা, আপনারা একটু পাশে দাঁড়ান। তিনি বললেন, আমি বৌদ্ধ ভিক্ষু মানুষ, আমি সাথে পাচ্ছে নাই, ডক্টর অরুণ সামথিং নাম, তাকে ফোন করতে বললেন। আমি করলাম তাকে। তিনি বললেন যে হ্যাঁ শুনলাম, কিন্তু আমাদের তো কিছু করার নাই। এই ব্যক্তি কিছুদিন পরে, বছরখানেক পরে দেখলাম, ও না, আমি একটা ভিডিওতে মরুর ডাকাত বলেছিলাম নবীকে, তার কষ্ট লেগেছে, সে ওইখানে দাঁড়িয়ে বললো যে গৌতম বুদ্ধের মতো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যারা মরুর ডাকাত বলে, এই কুলাঙ্গারদের ভারত থেকে বের করে দিতে হবে। কারণ সে ইনডিরেক্টলি আমাকে মিন করেছে, সে জানে আমি ভারতে থাকি, আমি আমার পরিচয় দিই। এই যে ব্যক্তিরা, আসিফ ভাই, আমার ওই দিন এত কষ্ট লেগেছে যে আমি তোমাকে, তোমার কমিউনিটির একজনকে রক্ষা করার জন্য অনুরোধ করেছি। তুমি ধার্মিক, তুমি বৌদ্ধ ভিক্ষু, হোয়াট এভার ইউ আর, আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি বলে দিলে যে ভারতে থাকার, মানে সে পারলে তো আমাকে একটা কোপ দেয়। ইসলাম এইভাবে একজন বৌদ্ধ ভিক্ষুকেও জঙ্গিতে পরিণত করে। আমি তাই জঙ্গিটার একটা দেখাই, কারণ সে আগাগোড়া জঙ্গি। মানে আপনি এই জিনিসটা কি ফিল করেছেন আসিফ ভাই? আপনার রাজনৈতিক দর্শন থেকে আপনি কি বলবেন এটাকে? প্রথমে আমি একটা কথা বলে শুরু করি যে আমি যখন ভারত শব্দটা উচ্চারণ করি বা ভারত কল্পনা করি, ভারত কল্পনা করলে আমার চোখের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম ভেসে আসে। আমার কাছে ভারত মানে হইতেছে রাজা রামমোহন রায়, আমার কাছে ভারত মানে হচ্ছে গিয়ে, দেখেন আমাদের কি আত্মার একটা সম্পর্ক, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আমাদের কি আত্মার সম্পর্ক। ভারত বলতে তো আমি আসলে বুঝি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এখন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও কিন্তু উনি যখন আন্দোলন করছিলেন, সংগ্রাম করছিলেন, তখন কিন্তু এই উগ্রবাদী হিন্দুদের তোপানলি পড়তে হয়েছিল। রাজা রামমোহন রায়কে কিন্তু নাস্তিক বলে, ধর্ম বিদ্বেষী বলে, হিন্দু বিদ্বেষী বলে কিন্তু রাজা রামমোহন রায় অনেক বিরাট আকারের লোক ছিলেন, অনেক স্বাস্থ্যবান, মানে দশাশয়ী লোক ছিলেন। ওনাকে মানে ফাইট করতে কেউ যাবে ওনার সাথে, এটা হয়তো হিন্দুরা, অন্য হিন্দুরা যারা হিন্দু উগ্রবাদী, তারা হয়তো ফাইট করতে যাওয়ার সাহসটা রাজা রামমোহন রায়ের সাথে করতেন না। কিন্তু চেষ্টা কিন্তু কম করেন নাই ওনাকে মানে থামিয়ে দেওয়ার জন্য, ওনাকে কথা বলা বন্ধ করা বা কাজের ক্ষেত্রে বাধা তৈরি করা, এগুলো কিন্তু কম করে নাই তারা। এখন আমি দেখতে পাচ্ছি যে এখন দেখেন এই যে মুফতি মাসুদকে যে গ্রেফতারটা করা হলো, এইটা কিন্তু একদিক দিয়ে যদি চিন্তা করি যে মুফতি মাসুদের মাথায় কিন্তু আরেকটা মুকুট উঠে গেল। একই মুফতি মাসুদকে বাংলাদেশের জঙ্গি মুসলমানরাও তারা করে, ভারতের জঙ্গি হিন্দুরাও তারা করে। এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট, তাই না? এটা যদি আপনি কল্পনা করেন যে একই সাথে কিন্তু এই দুইটা খুবই রেয়ার কেস, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও যেটা হয় নাই, যেটা রাজা রামমোহন রায়েরও হয় নাই। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের জঙ্গি মুমিনরা, তারা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়কে খুবই শ্রদ্ধা করে, হ্যাঁ, বলে যে তারা সংস্কার করেছে, ভালো করেছে। আবার ভারতের যারা জঙ্গি হিন্দুরা, তাদের কি করার কথা? তাদের করার কথা যে ইসলামের যারা সমালোচক, তাদের মানে প্রশংসা করার কথা, তাই না? কিন্তু একমাত্র মানে মুফতি মাসুদকেই আমরা পেলাম, বা মুফতি মাসুদের মতো কয়েকজন লোককে আমরা পাচ্ছি যারা হচ্ছে দুই ধরনের উগ্রবাদীদেরই মানে একদম গলার কাটায় পরিণত হয়েছে। এখন তারাও আন্দোলন করছে মুফতি মাসুদের বিরুদ্ধে, এবং ওই ইসলামী জঙ্গিবাদীরা আন্দোলন করছে। এখন একজন মানুষ, একজন খুবই সাধারণ একজন মানুষ,
উনি দুইটা বড় বড় পৃথিবীর সবচেয়ে বড় বড় ভয়ঙ্কর দুইটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছেন। উনি ওনার পরিবারকে হারিয়েছেন, উনি ওনার দেশকে হারিয়েছেন, তারপরে উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন। আমাদের তো সবার উচিত ছিল তার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে এখন সে তো এমন কিছু চাচ্ছে না আপনাদের কাছে তো বলছে না যে তাকে বসায় বসায় খাওয়াইতে, এটা তো সে বলছে না। সে শুধুমাত্র, এবং তার তো কোনো আসলে এখানে সে কোনো অপরাধও করে নাই, সে সচেতন ভাবে কোনো অপরাধও করে নাই। তার পাসপোর্টের মেয়াদ বাংলাদেশ সরকার রিনিউ করছে না। এখন লোকটা করবে কি? লোকটা তো বাংলাদেশে চলে যেতে পারছে না, এটা তো তার পক্ষে সম্ভব না। কারণ বাংলাদেশে যদি এয়ারপোর্টে সে নামে, সাথে সাথে 1 লক্ষ মুমিন সেখানে এসে জড়ো হবে তার কল্লা ফেলে দেওয়ার জন্য। তাহলে তো তার পক্ষে সে তো মানে মনের খুশিতে, ভাই মনের খুশিতে তো সে ভারতে গিয়ে থাকতেছে না। ভারত তো এমন কোন রসগোল্লাও না যে ভারতে গিয়ে আমাদের মানে মুফতি মাসুদের থাকতে হবে, এমন কোন রসগোল্লা তো তারা আমাদের জন্য ধরে বসে নাই। এটা তো একটা বিপজ্জনক পরিস্থিতি, বিপজ্জনক মুহূর্ত দেখি ভারতে মুফতি মাসুদ অবস্থান করছেন। এবং ভারতে থাকলে বাংলাদেশের একটা গন্ধ পাওয়া যায়, বাংলাদেশের একটা ছোঁয়া পাওয়া যায়, এই আশাটা নিয়েই তো মুফতি মাসুদ এতদিন ধরে ভারতে আছেন। আমি তো নিজেই ওনাকে কয়েকবার বলেছি এটা নিয়ে কাজ করতেছি আমি, উনি সেটাতে রাজি হন নাই। আমি কিন্তু ওনাকে 2-3 বার অফার করেছি এই জিনিসটা, যে আপনার মানে ইউরোপে আসার জন্য আপনি যদি কিছু করতে চান তাহলে আমার পক্ষ থেকে কিন্তু উনি বলেছেন যে না, উনি চান না এটা, উনি ওইখানেই থাকতে চান। তো তার মানে তো এই লোকটা তো আসলে যদি লোভী হইতো তাহলে তো সে ইউরোপে আসতে চাইতো, তাই না? সে তো সেরকম লোভী মানুষও না। তাহলে এইরকমের একজন মানুষকে এইভাবে মানে আপনারা যারা ভারতের হিন্দুত্ববাদী আছেন তারাও গালিগালাজ করছেন, বাংলাদেশের মুসলিম ইসলামী জঙ্গি যারা আছে তারাও গালিগালাজ করছেন। এটা কি পরিমাণে একটা মানে মর্মান্তিক অবস্থা। আমি আসলে ঠিক আছে আসাদ ভাই, আপনি কথা বলেন, আমি একটু তাহলে ঘুরে আসি। জি আসিফ ভাই আপনি যান। আর একটা কথা শুধু, যে এই যে এখানে লিখছে ইহুদিদের বাচ্চাদেরকেও ভিডিও দেখবেন, এখন আমাদের হিন্দুদের বাচ্চা থেকে ইহুদিদের বাচ্চা বানাই ফেলছে। আসিফ ভাই আমরা প্ল্যান করতেছি সামনের বছর বা পরের বছর আমরা সবাই একসাথে হজে যাব, মানে দেখতে ভিজিট ট্রাভেল ব্লগ বানাবো আমরা ইনশাল্লাহ। জি আপনাকে ধন্যবাদ। আমি ইনফ্যাক্ট আগামী বছর সম্ভবত ইসরায়েল যাচ্ছি, সেটা মানে ইসরায়েল আমারও যাওয়ার ইচ্ছা আছে ভাই, তাহলে আমি আপনার সাথে যুক্ত হব। জি অনেক ধন্যবাদ আসিফ ভাই, আপনি আসেন, আমরা তসলিমাদির অপেক্ষা করছি। এবং এখানে রায়হান জুয়েল ভাই যুক্ত হতে পারছেন না, তার এটি ঠিক করার চেষ্টা করছি। আপনাদেরকে একটু বলে রাখি, দেখাই যেই দাবিটা আমি করেছিলাম যে পশ্চিমবাংলার একজন বৌদ্ধ ভিক্ষু যে মমতার দালাল হিসেবে পরিচিত, সেটা আমার কনসার্ন না। দেখুন মুসলিম ইসলামিস্টদের মধ্যে গিয়ে সে কি বলছে, এই সেই ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, যার কাছে আমি বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুদের দুরবস্থার কথা বলেছিলাম, সে সেখানে সাহায্য করবে না, কিন্তু সে ইসলাম প্রচার করছে। শুনুন, আমরা যদি সে অনুসারে যার ধর্মীয় গ্রন্থ অনুসারে আমরা চলে থাকি, তাহলে আমাদের মধ্যে কোনোদিন কোনো দাঙ্গা লাগতে পারে না। আমরা প্রত্যেকে একজনকে, আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় নেড়া, কিন্তু আমি আপনাকে দেখলে বুকে জড়িয়ে নিতে পারি। এটা হচ্ছে মৈত্রী। ভগবান গৌতম বুদ্ধ বলেছেন এটাকে অহিংসা পরম ধর্ম। যে এই মৈত্রী, এই ভালোবাসা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা মানুষ হতে পারি না। আগে আমাদেরকে সৎ মানুষ হতে হবে, আমাদেরকে প্রথমেই স্বাচ্ছা মানুষ হতে হবে। গ্রন্থ অনুসারে আমরা চলে থাকি, তাহলে আমাদের মধ্যে কোনোদিন কোনো দাঙ্গা লাগতে পারে না। আমরা প্রত্যেকে একজনকে, আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় নেড়া, কিন্তু আমি আপনি যদি সৎ মানুষ হতে পারেন, আপনি সৎ মুসলমান হতে পারবেন। যদি আপনি মানুষ হতে না পারেন, মানুষ হয়ে যদি অমানুষের কাজ করেন, দানবে মানুষ হতে পারি সৎ। কালীগঞ্জ সম্প্রতি বুদ্ধিস্ট মনাস্টারে একটা বুদ্ধ বলেছেন এটাকে অহিংসা হতে পারি না। আগে আমাদেরকে সৎ মানুষ হতে হবে, আমাদেরকে প্রথমেই স্বাচ্ছা মানুষ হতে হবে। আমি যদি সত্যিকার অর্থাৎ ধার্মিক মানুষ হতে পারবো, আপনি যদি সৎ মানুষ করছেন, আমার মনে হলে সেখানে আমি কিছু দান দিই। আচ্ছা এখানে সে বলেছে কোরআন টোরান খুবই চমৎকার, কোরআন যদি কেউ জানে তাহলে সে দাঙ্গা লাগাবে না। এখানে সে বলেছে যে এই যে নবীকে যারা গালি দেয় তারা কাফের, মানে কুলাঙ্গার আর কি, এই টাইপের কথাবার্তা। তো এই ধরনের হচ্ছে যে বচন্দ্রীয় লোকজন পশ্চিমবাংলায় ভরা আর কি। তো আমরা দেখি এখানে একটা কথা বলি আসাদ, উনি তো ওই যে বৌদ্ধ লোকটা, উনি তো ওনার জাত ভাইয়ের সাথে কথা বলতেছে। বাংলাদেশে একটা গালি ছিল, হিন্দুরা একটা গালি দিত মুসলমানদের, সেটাকে বলতে হচ্ছে গিয়ে নাইড়া মুসলমান। নাইড়া মুসলমান মানে হচ্ছে গিয়ে যারা আগে বৌদ্ধ ছিল তারা ধর্মান্তরিত হয়ে নেড়ে বলে গালি দিত। নেড়ে বলে গালি দিত। গালিটা আসলে কারণে যে যারা মুসলমান বুদ্ধ ধর্ম থেকে মুসলিম হয়েছে তাদেরকে ওই সনাতনীরা তাকে গালি দিত নাইড়া মুসলমান, নেড়ে হিসাবে, ঠিক আছে? তো উনি তো ওনার জাত ভাইরে বলতেছে আসলে আমরা একসাথে শান্তিতে থাকি, খারাপ কিছু বলেন নাই কিন্তু। হ্যাঁ
রাইট, আমরা একটু রায়হান, আপনার ওখান থেকে শব্দ বক্কা ইমরান নামের আপনার ওখান থেকে শব্দের সমস্যা হচ্ছে, যদি ডিভাইস বদলানো যায় তাহলে খুবই ভালো হয়। আমরা একটু রায়হান জুয়েল ভাইয়ের কাছ থেকে দেখি শুনি কিনা। রায়হান জুয়েল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? রায়হান জুয়েল ভাই আবার বের হয়ে গেছেন। রায়হান জুয়েল ভাইয়ের কাছ থেকে একটু মন্তব্য নিতে চাই। তিনি গতকাল থেকে খুব কনসার্ন মাসুদ ভাইয়ের এই বিষয়টা নিয়ে, আর আমার চোখ জ্বলাপোড়া করছে। তো তাও আমি অবশ্যই স্ট্রিমটি চালিয়ে যাবো আর কিছুক্ষণ। আমরা তসলিমা নাসরিনের জন্য অপেক্ষা করছি। তসলিমা নাসরিন শীঘ্রই যুক্ত হবেন, আমাদের এইরকমই কথা দিয়েছেন, এবং 1-1.5 ঘন্টা ধরে আপনারা শুনছিলেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা যার যার জায়গা থেকে লাইভটি শেয়ার করতে পারেন। করণীয় কি, যারা পশ্চিমবাংলার বাসিন্দা আছেন তারা আপনারা কোনো একটা নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে আপনারা এই বিষয়ে প্রতিবাদ করতে পারেন, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আপনারা সেই উদ্যোগ নিতে পারেন, এবং যদি সেগুলো প্রচার করে দিতে হয় আমাকে ইমেল করবেন info.asadnoor@gmail.com। আমি আপনাদের সেই ইভেন্ট যদি আপনারা খোলেন মুফতি মাসুদের মুক্তির জন্য, যদি এটা কোর্টের বিষয়, তা আপনারা যদি রাস্তায় নামেন, আপনারা যদি এই বিষয়ে আপনাদের সমর্থন জানান, যদি ইসলামিস্টদের ভয়ে আপনারা এই গর্তে না লুকান আর কি, তাহলে সেটা ভিন্ন বিষয়। আমি খুব একটা আশাবাদী না, কারণ বাহারের গ্রেপ্তার করার ক্ষেত্রে বাহার তো ইসলামের একজন পয়গম্বর টাইপের আর কি, হ্যাঁ, তো তাকে অ্যারেস্ট করার ক্ষেত্রেই কেউ রাস্তায় নামেনি, 2-1 ছাড়া। শেলদা স্টেশনে একটা ইভেন্ট হয়েছিল, 2 না 3 দাঁড়িয়েছিল, দেখেছিলাম, দেখে নিজের কাছেই লজ্জা লেগেছে। বাংলাদেশিদের এত গালাগালি করেন, বাংলাদেশিদের ওই মেরুদণ্ড আছে, কখনো বাংলাদেশিরা আপনি করে দেখবেন যে জীবন দিয়ে দাঁড়িয়ে যাবে। এই যে মুফতি মাসুদ দেখেন, এই যে আসিফ মহিউদ্দিনকে দেখলেন, এই যে আসাদকে দেখছেন, আমাদের এই আমরা যতটুকু শক্তি পাই এটা বাংলাদেশি বলে। আপনার পশ্চিমবাংলার কোন দেখান তো কোন বিদ্রোহী আছে? শুনুন, অনুভূতিতে আঘাত দেওয়ার কারণেই আজকে আপনি জানতে পেরেছেন যে সূর্য এবং পৃথিবী এই যে ঘূর্ণন গতিটা, আগে তো জানতেন সূর্যই ঘুরতেছে, নমস্কার করতেছে, ওইটাই জানিয়ে দিতেন। অনুভূতিতে আঘাত দিয়েছিল বলেই আজকে আপনি সত্যটা জানতে পারছেন। আমরা যে কথা বলছি, ওইরকম সৎসাহস না থাকলে, মেরুদণ্ডটা না এরকম সোজা না থাকলে, তাহলে কবে নিঃশেষ হয়ে যেতাম ইসলামিক সন্ত্রাসী। আর অনেক হিন্দু এই গান্ডুরা এসে আমাকে থ্রেট দেয়, হিন্দুত্ববাদী, হ্যাঁ, যখন কৃষ্ণ বা ওই তাদের সমালোচনা করি, আমি তখন হাসি যে বোকাচোদা, তোর চেয়ে বড় ইসলামিস্ট জঙ্গি হচ্ছে যে ইসলামিস্টরা, তাদেরকে মধ্যাঙ্গুলি ঢুকিয়ে রাখি, আর তুই বোকাচোদা হিন্দুত্ববাদী এসে আমাকে তুই থ্রেট দেস। তোরে আমি পুছি নাকি? শত্রুরও তো একটা মর্যাদা থাকে, এদেরকে আমি শত্রু মর্যাদাও দিই না, মানে এরা এতটাই কাওয়ার্ড, এদের আর কি বলবো। রায়হান জুয়েল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ক্যামেরা অফ, আপনাকে দেখতে পাচ্ছি না। রায়হান জুয়েল ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। অবশ্যই এই সীমাবদ্ধতা আমার। আসিফ ভাইয়ের ওই স্ট্রিমিয়ার যেটা উনি আমাকে অ্যাক্সেস দিয়েছেন, ওটা থেকে ঢোকা উচিত ছিল। স্ট্রিমিয়ারটা অনেক ইজি, এই যেটা রিস্ট্রিম, এটাতে অনেক সময় ঝামেলা হয়। তো তসলিমা নাসরিন আসছেন খুব শীঘ্রই। আপনাদের দর্শক, আপনাদের বলবো অনেক রাত, তারপরে আপনারা যদি এই ভিডিওটা একটু শেয়ার করেন তাহলে আমাদের আরো বেশি দর্শকের কাছে যাবে। আমরা মুফতি মাসুদ ভাইয়ের মুক্তির জন্য হয়তো আরো ভালোভাবে কাজ করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে দেখা যাচ্ছে। বাবা কো বলতে বান্ধ। অডিও সেটিংসে ঢুকে অডিও পারমিশন দিন। হ্যাঁ, আমি অডিও পারমিশন দিয়েছি। এখন কথা শোনা যাচ্ছে? এক্সের স্পষ্ট, একেবারে সুন্দর। আমি অত্যন্ত দুঃখিত, আজকে আমাকে একটু দৌড়ের উপর থাকতে হয়েছিল, না হলে হয়তো প্রথম থেকে আমি সবকিছু সেট আপ করে এই লাইভে থাকতাম। আমি প্রচন্ড মর্মাহত, দুঃখিত। আপনারা জানেন আজকে আমাদের প্রিয় মুফতি মাসুদ ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। কি করা হয়েছে ডিটেলস নিশ্চয়ই আসাদ ভাই সবাইকে বলেছে। এই লাইভের আগে পরে কি হয়েছে আমি আসলে শুনতে পাইনি, মাঝখান দিয়ে ঢুকে পড়লাম। একটু বলে রাখি, আবার বলি, মুফতি মাসুদ সাহেব একটা গ্রামে থাকতেন, পশ্চিমবাংলার নদিয়া জেলার। তিনি 6 নং পোস্ট কাটাগঞ্জ, গয়েশপুর, কল্যাণী। তো এই 6 নং পোস্ট কাটাগঞ্জ, ওখানে তিনি থাকতেন। সেখানকার আশেপাশের গ্রামের হিন্দুত্ববাদী, মানে এটা বিজেপি না, ধর্মান্ধ হিন্দুরা, ওই পাড়াটা হচ্ছে হিন্দু অধ্যুষিত। তিনি হিন্দু অধ্যুষিত এলাকায় ছিলেন, নিরাপদ মনে করে নিজেকে, কিন্তু সেই হিন্দুত্ব বা গোড়া হিন্দু, ধর্মান্ধ হিন্দুরা তাকে মুসলমান এবং বাংলাদেশি মনে করে তাকে ওখান থেকে লাথি মেরে বের করে দেওয়ার চেষ্টা করেছে। তার বাড়িতে ঢিলঢুল মারতো। তিনি অতিষ্ঠ হয়ে থানায় গেছিলেন তার ল্যান্ডলর্ডকে নিয়ে, মনোজ বিশ্বাস, এবং গিয়ে তিনি পুলিশের কাছে আইনি সহায়তা চেয়েছেন যেন গ্রামবাসী তাকে এই অত্যাচারটা না করে। আপনারা জানেন মুফতি মাসুদ ভাই কারোর সাথে মারামারি করার লোক নন। তিনি অত্যন্ত সরল লোক বলে অনেক কথা সোজাসাপটা বলে ফেলেন, বাটপার প্রতারক লোকজন সত্য কথা বলে না। তো এই কথা তিনি পুলিশকে বলেছেন, পুলিশ তাকে পেয়েছেন, মামা বাংলাদেশি পেয়েছি, তাকে আটক করেছে। গতকাল থেকে আটক আছেন। আজকে আমরা জেনেছি 95% শিওর যে তাকে জেলে প্রেরণ করা হবে। 5% যদি কিছু তাদের মাথায় যদি একটু ঘিলুটিলু হয়। তো পুরো ওনার অ্যারেস্টের জন্য গোড়া হিন্দু, ধর্মান্ধ হিন্দুরা দায়ী, ওই এলাকার লোকজন। আমি তো আমার জীবনে যদি কোনোদিন ভারত আমাকে কোনো জায়গায় ইনভাইট করে কোনো কারণে যদি কিছু অর্জন করতে পারে, আমি প্রথম এই 6 নং পোস্ট কাটাগঞ্জ গয়েশপুরে যাব, গিয়ে সবাইকে মিষ্টি খাওয়াবো।
এবং সবার হাতে এক একটা জুতো দিয়ে বলবো আমাকে 2টো জুতো দিয়ে বাড়িয়ে দিন। অনেক ভালো মাসুদ ভাইয়ের সাথে করেছেন, আপনাদের মতো চমৎকার হিন্দু মানে ঘরে বাঁধিয়ে রাখার মতো সেই সকল বীর পুরুষদেরকে আমি আমার ঘরে পারলে ছবিগুলো টানিয়ে রাখবো। এই হচ্ছে আপডেটস। এবং ভারতীয় পুলিশ, নট অনলি পশ্চিমবাংলার, ভারত যেহেতু কোনো নাস্তিক মুরতাদদেরকে মানুষ মনে করে না, ইসলামিক সন্ত্রাসী মনে করে, সিএএতে তাদের কোনো আশ্রয় নেই। মাসুদ ভাই ভিসা এক্সটেন্ড করা সবকিছু চেষ্টা করেছেন, যতটুকু পারা যায় মানুষ হিসেবে সবকিছু চেষ্টা করেছেন। তাকে ভারত আর ভিসা দেয়নি, যে কারণে তিনি অবৈধ। তার ভ্যালিড পাসপোর্ট ছিল, ভারত তাকে ভিসা এক্সটেন্ড করে দেয়নি এবং মাসুদ ভাই অবৈধ। এখন তাকে জেলে নেওয়া হবে, তারপর সেখান থেকে ডিপোর্ট করা হবে, তাকে চোর বাটপারদের সাথে থাকতে হবে। হ্যাঁ, তিনি যখন প্রথম জেলে যাবেন, ওই যারা ওইখানকার ইসলামিস্ট আছে তারা তাকে মারার চেষ্টা করবে। যারা পুলিশ মানে জেলখানায় কি হয়, তাকে লাখ লাখ টাকা দিয়ে একটু ভালো থাকতে হবে, নইলে তাকে দিয়ে বাথরুম পরিষ্কার করাবে। এই হচ্ছে, বাহ, ভারত চমৎকার। আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার। জি, মানে আর কি বলা যায় এর থেকে? ভারত তো সবাইকেই মনে করে হচ্ছে যে মুসলমান, আমাকেও মনে করে। আমার ভিডিওর কমেন্টে এসে তারা প্রশংসা করে, মুসলমান হয়ে আপনি যে এত ভালো কথা বললেন। ওরে গাধার বাচ্চা, স্টুপিড, তুই যতবার আমাকে মুসলমান বলবি সেটা যে আমার জন্য কতটা কষ্টকর, এইটুক তো ফিলিংস থাকা উচিত। যে পরিচয়টাকে আমরা পছন্দ করি না, যে পরিচয়টাকে ছেড়ে এসেছি, যেই পরিচয়ের মানুষগুলো সমালোচনা করেই আমাদের বলতে গেলে মানে যত রকম লজিক, ওই আপনাকে ওই যে বোকাচোদারা বলে, এরা দেখেন এখানে এসে কমেন্ট করছে যে দিস ইজ ভিকটিম কার্ড অ্যান্ড হিন্দু ব্লেমিং। আমি তো নমস্কার দিলাম, নমস্কার। আপনার এই কি বলে এটাকে, পা দুটো দিন, আমি একটু কপাল ঠেকাই, আমাকে একটু ধন্য করুন, আর গোবর গোমূত্র নিয়ে আসুন, ওটা খাই। মানে আমি এই যে আমাদের মতো মানুষগুলো, মুফতি মাসুদের মতো মানুষগুলো পৃথিবীর যে দেশে যাবে সে দেশেই তারা রাজনৈতিক আশ্রয় পাওয়ার যোগ্য। শুধু যেতে পারলে হলো, যে দেশে পা দিবে সেখানেই সে রাজনৈতিক আশ্রয় পাবে, এক্সেপ্ট ইন্ডিয়া। হোয়াট দ্য ফাক ইট ইজ, হোয়াট দ্য ফাক ইট ইজ। ইন্ডিয়া কেন এই ধরনের একদম পার্শিয়াল আইন করে রাখবে যে শুধুমাত্র স্পেসিফিক ইন্ডিয়ার যারা বর্ডারের সাথে লাগোয়া যে দেশগুলো আছে তাদের থেকে কোনো মানুষকে তারা রাজনৈতিক আশ্রয় দিবে না, একদম মানে স্ট্রেট কাট। সেই ফাঁকে আইনের মানে আইনগতভাবে দিবে না, আর আইনকে যারা পাশ কাটিয়ে ঢুকে যেসব জঙ্গিরা ঢুকতে পারবে তাদেরকে আবার দিবে। কিন্তু আপনি সরল মন নিয়ে যান যে আমি বাংলাদেশে হুমকির সম্মুখীন, আমাকে আশ্রয় দাও, তাদেরকে দিবে না। অথচ এই মানুষগুলো পৃথিবীর যে কোনো সভ্য দেশে গেলে তারা যেতে পারছে না বলেই তো ইন্ডিয়ায় আসছে। যেতে পারলেই তাদেরকে আশ্রয়, এবং শুধু আশ্রয় না, সমস্ত রকম তাদের ব্যবস্থাপনা, তাদের জীবনযাপনের জন্য যা দরকার সবকিছু তারা দিয়ে দিবে যে কোনো সভ্য দেশে। শুধুমাত্র ভারতে, ইভেন বাংলাদেশও তো রোহিঙ্গাদেরকে ভাই আশ্রয় দিয়ে রাখছে, শত লক্ষ লক্ষ। আমি এটার সাপোর্টার না, কিন্তু তারপরেও তো দিয়েছে, তাদের এইটুক তো ক্ষমতা আছে। তো ইন্ডিয়া ওই মানে কি করছে তাহলে? এরকম মানুষগুলোকে যদি তারা ধরে না রাখতে পারে, এইটা তো কোনো করুণা না রে ভাই, এটা অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার। এগুলো উন্নত দেশগুলো করুণা করে না যে এদেরকে আমরা করুণা করছি। ইন্ডিয়ার কাছে করুণা চাচ্ছি না, মানুষের বেঁচে থাকার অধিকার আছে। কেউ যদি জীবনের হুমকির সম্মুখীন হয়, সে অন্য আর একটা দেশে যে তার জীবনের নিরাপত্তা চাবে, এটা ওই মানুষটার অধিকার, তাকে কোনো দয়া করা হয় না। এইটা মুফতি মাসুদের অধিকার ইন্ডিয়াতে থাকা। সে যেহেতু ইন্ডিয়াতে পা দিতে পেরেছে, এটা তার অধিকার। এটাকেই মানবাধিকার বলে। সামান্য লেখাপড়া করেন আপনারা, এটা মুফতি মাসুদকে দয়া করা না, এটা মুফতি মাসুদের অধিকার, তার জীবন বাঁচিয়ে রাখার অধিকার। সে অধিকারটা যখন ইন্ডিয়া দিচ্ছে না, এটা তার বেঁচে থাকার অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাকে কোনো দয়া করা তো দূরের কথা, তার যেটা অধিকার ছিল সেটা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এবং এই হিন্দু মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে ভাই। আমরা কেউই মুসলমান না। যদি আমরা মুসলমানকে এত পছন্দ করতাম, আমরা সেই পরিচয়টাই দিতাম। আপনারা এক্স মুসলিমকে যখন আপনারা মুসলিম বলবেন, তাকে মূলত আপনারা আঘাত করছেন, তাকে মানসিকভাবে টর্চার করছেন। এবং এটা করার আপনার কাছে একটা প্রশ্ন, যে আচ্ছা কারণটা আরেকটা কথা বলেনি, এগুলো কেন করে? এদের একটা মানসিকতা, সেই কালাপানির নাম শুনেছেন তো? কালাপানি, সেই জাত প্রথা। কেউ বিলেতে একসময় কেউ বিলেতে লেখাপড়া করার জন্য গেলে, হায়ার স্টাডি করার জন্য গেলেও তাকে আর হিন্দু সমাজে গ্রহণ করা হতো না। সেগুলো থেকে এখনো মনে হয় এরা বের হয়ে আসতে পারেনি। তারা মনে করে শুধুমাত্র যারা একেবারে জন্ম হয়েছে হিন্দু ঘরে, হিন্দু কালচারে, এবং এর মধ্যে এরাই হচ্ছে তাদের বলা যায় পরিজন।
এর বাইরে থেকে আরো মানুষ যে তাদের আত্মীয় হতে পারে, তাদের পরিজন হতে পারে, তাদের সাথে মিলেমিশে একসাথে ভালোভাবে বসবাস করতে পারে, এটা তাদের মাথায় ঢোকে না। সেই কালাপানি, সেই এখনো আমার মনে হয় এই মেন্টালিটিটা তাদের মধ্যে এখনো বিরাজ করছে। জি আসাদ ভাই বলছিলেন। জি, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমি একটু জানাই, আমি আমার অনেক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম ব্যক্তিগতভাবে যে আপনারা মাসুদ ভাই রিলেটেড পোস্ট হাইড করুন, কারণ আমি চাইনি যে পুলিশ ওইখান থেকে একজন আইনজীবী যিনি সারা সকাল থেকে ওখানে বসেছিলেন রাত পর্যন্ত, তিনি আমাকে এই দিয়েছিলেন যে আপনারা পোস্ট হাইড করুন। আমি সবাইকে অনুরোধ করেছিলাম, যেহেতু মাসুদ ভাইকে ছাড়বে না 90% শিওর, আপনারা যার যার মতো করে পোস্ট করতে পারেন। মাসুদ ভাইয়ের ফোন নাম্বারটা পুলিশের কাছে আছে এবং তারা পাসওয়ার্ড নিয়ে সেই ফোন মেসেজ দেখছে। আপনারা চাইলে মাসুদ ভাইয়ের থ্রুতে পুলিশকে যদি কোনো মেসেজ দিতে চান দিন, কেউ হুমকি তুমকি দেবেন না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আর হুমকি তুমকি দিলেও তারা যা করার করেই ফেলেছে, আর কি বলবো। তো আরেকটা বিষয় আমি জানিয়ে দিই, তসলিমা নাসরিন আসবেন না, আমাদের এই তার হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, তিনি আসবেন না। তিনি আসবেন বলেছিলেন, আবার আসবেন না, তো এটা তার স্বাধীনতা। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনাদের বাকিটা হচ্ছে আপনাদের সিদ্ধান্ত, আপনার পোস্ট হাইট থেকে তুলতে পারেন। আমার একটা প্রশ্ন, যে এই যে ভারত সিএএ, আপনার সাথে আমার ভারতে দেখা হয়েছে, আপনার সাথে আমার কেরালায় দেখা হয়েছে, রাইট? আমি আপনাকে তখন কিছু কথা বলেছিলাম যে ভারত কেন নিরাপদ নয়, কিভাবে ভারতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু কখনো আমার মধ্যে কি জুয়েল ভাই ভারত বিদ্বেষ দেখেছেন, হিন্দু বিদ্বেষ দেখেছেন? স্টিল আমার মধ্যে নেই। তাও আমি যখন উচিত কথা বলছি তখন ভাবছে আমার ভারত বিদ্বেষ না, ভারত আমাকে জামাইয়ের আদরে রাখবে, আমি এটা চাই না। আমার বক্তব্য হচ্ছে যে কোনো রাষ্ট্রের সাথে অন্য কোনো রাষ্ট্রের ল্যান্ড বর্ডার থাকলে মানুষের তো আর পাখা নাই, সে উড়ে আমেরিকা চলে যাবে, আমাকে হেঁটেই যেতে হবে। পাখি হলে বলতাম ভাই সাইপ্রাস চলে যেতাম, লিবিয়া চলে যেতাম, নইলে ওই আবাবিল হয়ে আমি মক্কার উপর দিকটা ঘুরে আসতাম। কিন্তু আমার তো সেই উপায় নাই, আমাকে হেঁটেই যেতে হয়। তো আর মাসুদ ভাই ফ্লাই করেই গেছিলেন, কিন্তু পাশাপাশি এমার্জেন্সিতে পাশের দেশেই তো মানুষ যায়, তাই না? তো আমি আমার জায়গা থেকে ভারতের উপর আমি খুবই ক্ষুব্ধ এই কারণে যে ভারত আমাদেরকে ইসলামিক সন্ত্রাসী মনে করে। ভারতে পার্শ্ববর্তী সকল দেশের নাগরিকরা তারা যদি দেশ থেকে বিতাড়িত হয় তাহলে তাদের আশ্রয় দেওয়া হবে এক্সেপ্ট মুসলমান এবং এক্স মুসলিম। আপনি এটা কিভাবে দেখছেন বলেন? মানে অবকাশই নাই, আমি কি বলবো আর, এটা চরম জঘন্য। মুসলিমদেরকে সাথে এবং এক্স মুসলিমদেরকে এক কাতারে ফেলে দেয়। বললাম তো, শুধু আইনগতভাবে না, ভারতের সাধারণ জনগণও সেভাবেই চিন্তা করে যে এক্স মুসলিমও যা মুসলিমও তাই। এটা খুবই জঘন্য ব্যাপার। আপনারা জানেন যে শেখ ফরিদ সাহেবকে আমিও ইন্ডিয়া থেকে তাড়ানোর ব্যাপারে আমারও ভূমিকা আছে। উনি আমাকে ফোন দিয়েছিলেন ইন্ডিয়া থাকা অবস্থায়, আমি বলেছি যে না। হ্যাঁ, আপনি আর আসাদ নূর আমাকে একরকম প্রেসার দিয়ে ইন্ডিয়া থেকে বের করেছিলেন, নইলে আমাকে এতদিন জেলে বসতে হতো। এক্স্যাক্টলি। কিন্তু এটাও আমি আশা করি যে এটা বাংলাদেশের যে একটা অল্টারনেটিভ থিঙ্ক ট্যাঙ্ক আছে, এগুলোই তো থিঙ্ক ট্যাঙ্ক যারা মুক্তভাবে চিন্তা করতে পারে। এই মানুষগুলো বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভুগে, এই মানুষগুলোকে আশ্রয় দিলে এই যে পুরো একটা থিঙ্ক ট্যাঙ্ককে ইন্ডিয়া তার আয়ত্তে আনতে পারছে, এটা রাজনৈতিকভাবেও ইন্ডিয়ার জন্য খুবই আমি কি বলবো পজিটিভ। যে বাংলাদেশের একটা বিশাল থিঙ্ক ট্যাঙ্ক যদি ইন্ডিয়ার বুকে থাকে তাহলে বাংলাদেশের উপর অনেকখানি নিয়ন্ত্রণ অটোমেটিক চলে আসে ভারতের। সো এটা রাজনৈতিকভাবেও কিন্তু তাদের জন্য সুখকর। অথচ শুধুমাত্র আমি জানি না ঠিক এক্স্যাক্ট কি কারণে এই হিন্দুত্ববাদীরা কিংবা বেসিক্যালি সাধারণ হিন্দুরা এইভাবে সকল জাস্ট তাদের কালচারের বাইরে সমস্ত মানুষকে এক ধরনের অচ্যুত কিংবা দ্বিতীয় শ্রেণীর নাগরিক কিংবা ছোট হেয় দৃষ্টিতে দেখার যে একটা প্রচলন আছে, এটা কেন করে আমি জানি না। এখান থেকে বের হয়ে আসা অবশ্যই দরকার। উন্নত হতে গেলে মানসিকভাবে উন্নত হতে হবে, দেশ উন্নত হইতে গেলে মানসিকভাবে উন্নত হতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং উন্নত দেশের মানুষগুলো যেহেতু উন্নত মানসিকতা পোষণ করে বলেই তারা উন্নত হয়েছে। সো ইন্ডিয়া যতদিন এরকম উন্নত মানসিকতা পোষণ না করতে পারবে ততদিন শুধু অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে হবে না, ওই সামাজিক সীমাবদ্ধতা পিছন ধরে ঠিকই টান মারবে। সো অবশ্যই আমি আশা করব যে ইন্ডিয়া তার এই নীতি থেকে সরে আসবে। মুসলমানদেরকে জায়গা দিবে না, সেটার ভ্যালিড কারণ আছে। কিন্তু দেখা গেছে কি যে যারা আইনকে পাশ কাটিয়ে আসছে তারা ওই ঘুরে ফিরে মুসলমানরাই আসছে, ওই জঙ্গিরাই ঠিকই এসে জায়গা করে নিচ্ছে, কারণ তারা আইনকে ফাঁকি দিতে পারছে, তাদের কাছে হয়তো টাকা থাকছে, তারা ক্ষমতাবান, বাংলাদেশেও তারা ক্ষমতাবান, তারা ইন্ডিয়াও সেই ক্ষমতার জোরে এসেই তারা তাদের জায়গা করে নিচ্ছে। কিন্তু যারা ভ্যালিড ভাবে থাকতে চায় তাদের জন্য ইন্ডিয়া না। অনেক ধন্যবাদ। এইগুলো বললাম, ভ্যালিড ভাবে পৃথিবীর অন্য যে দেশে থাকতে চাই থাকতে পারবে।
একেবারে বলবো খুব সহজভাবে তারা পৃথিবীর যে কোনো দেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করতে পারে, ভ্যালিড রিজন আছে। আচ্ছা ভাই, আমি একটু অ্যাড করি। রাহান ভাই একটা কথা বললেন যে হ্যাঁ ইমরান ভাই আপনার কাছে যাচ্ছি, আমি একটু বলে রাখি। অনেকে আমাকে বলছেন যে আমি শো পরিচালনার ক্ষেত্রে মোবাইল ফোন কেনই করছি। ভাই এখানে তো লাইভে আমরা ডিটেল বলছি, তারপরে অনেকে লাইভ দেখার সময় পান না, যারা পশ্চিমে থাকেন ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন। আমি তাদেরকে জানাচ্ছি যে এই ইনফরমেশনটা কোন থানায় আছে, কি আছে, এটা আমি এখানেও লিখে দিয়েছি, এটা ডেসক্রিপশনে আছে। বারবার জিজ্ঞেস করেন, অনেক কাছের মানুষ জিজ্ঞেস করেন, কিছু বলার থাকে না। আমি তো একটা মানুষ, আমার হাত পা চালাইতে হয়। দুর্গা ঠাকুরের মতো কয়েকটা ফোন, কয়েকটা জিনিস কি করতে হবে, আমাদের ভাই ব্রাদার এখন বিপদে। তো যাই হোক, যে ইমরান ভাই আমি দুঃখিত। ওই যেটা বলছিলাম, রাহান জুয়েল ভাই বললেন না যে মানুষ বলে যে ভাই এত ভালো মুসলিম কিভাবে, আপনি মুসলিমদের এত ভালো মুসলিম তো দেখি না। এই সেম কমেন্ট ভাই আমার ভিডিওতে করে। আমি কালকে একটা ভিডিও ছাড়লাম যেটা ওই যে মুফতি মুহিবুল্লাহকে নিয়ে, সেখানেও দেখলাম যে অনেক মানুষ আমাকে বলছে এবং প্রায় ভিডিওতে বলে যে মুসলমানদের মধ্যে এত ভালো মানুষ আছে। মানে এই যে আরে ভাই মুসলিম হলে আমি অবাক হই কিভাবে একটা মানুষ এতটা সরল হতে পারে। আমি ভাই আপনারা অনেকভাবে কথা বলেছেন, হয়তো আপনি মানসিকভাবে ঠিক নাই আমি জানি, গালিগালাজও করেছেন তাদেরকে। আমি এটা সরলতাই বলবো, মানুষ এতটা সরল কিভাবে হয় যে সে আমাকে মুসলিম ভাবছে। আরে আমি যদি মুসলিমই হতাম তাহলে তো তোমাদেরকে মারবার ষড়যন্ত্র করতাম, আমি গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতাম। মানে এরা এতগুলো ভিডিও দেখছে আমাকে, কিংবা আমার কি কথা কি শুনে না, কানে কি যায় না, নাকি এরা বোঝে না, মানে কি যে বোঝে না তাও বোঝে না, কি যে জানে না তাও জানে না। এরা আমাকে বলছে ভাই আপনি এত ভালো মুসলিম কিভাবে, মানে ইসলাম মানে এরা কি ভাবছে আমি জানি না, আসলে জানি না আমি ইসলাম মানে ওরা কি ভাবছে। মানে ওই যে আমার এসে বলে যে আল্লাহ আপনারা ভালো রাখুক, আবার কেউ বলে ঈশ্বর আল্লাহকে। আমার ভাইরে যদি সামনে ফিচার আসে না, আসা উচিত যে ফোনের সামনে একটা জুতা থাকবে, কেউ এরকম চুনাহাগাদের ফোন থেকে একটা জুতা বাইরে ঠাস করে এটা মারবে, এরকম একটা সাবস্ক্রিপশন নিয়ে হলে আমি এদের জুতা দিয়ে পিটাইতাম। মানে একটা তো মানুষ। আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু মানুষ আছে, আমি এখন অনেকের সঙ্গে একটু কথা হয়, আমি জানি আমার কাছে একজন পড়েন, আরবি শেখেন, উনি ইউএস এর এক ভার্সিটির লেকচারার, মানে আমার চাইতে অনেক উঁচু মাপের মানুষ, কিন্তু যেহেতু আরবি ভাষা শিখতে চান, শিখছেন। আচ্ছা ঠিক আছে, আমি শিখাচ্ছি। আমি ওনার মধ্যে একটা জিনিস দেখলাম, উনি যথেষ্ট ভালো অমায়িক, সত্যিকার অর্থে উনি ভালো মানুষ। হয়তো এমন এক পরিবেশে বড় হয়েছেন, মুসলিমদের অসভ্যতা এগুলো কল্পনাই করতে পারেন না। তো বাংলাদেশে যে সম্প্রতি ঘটনাগুলো ঘটছে, যে নবী মোহাম্মদকে কিছু একটা বললেই যাচাই বাছাই না করে তার বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাকে মারা হচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছে, পুলিশ তাকে বগল দাবা করে নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে পর্যন্ত তৌহিদ জনতা তাকে মারছে। এই ভিডিওগুলো দেখবার পরেও, এতগুলো মানে ইনফরমেশন দেওয়ার পরেও উনি বলতে চান যে মুসলমানরা খারাপ, ইসলাম তো ঠিক আছে, নবী তো ভালো ছিলেন। তা আমি ওনাকে, যেহেতু আমার কাছে উনি ইসলাম শিখছেন এবং আরবি ভাষা শিখছেন এবং কোরআনটা উনি শিখতে চান, আমি একদম অনেস্টলি তাকে শেখাচ্ছি যা আছে কোরআনে, কোনো কারচুপি না, আলেমুল আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ উনি। তো আমি বারবারে বোঝানোর চেষ্টা করছি, দেখুন মুসলিমরা যা করছেন, মুসলিমরা যে বর্বরতা এখন করছেন সেগুলো ইসলাম থেকে শিখা, এবং এখন যা দেখছেন সেগুলো মূল ইসলাম মানে নবী, আপনি যে নবীকে ভালো বলছেন সেই নবীর অসভ্যতার বর্বরতার মানে 100 ভাগের 10 ভাগও না। এখনকার সভ্যতার জন্য, রাষ্ট্রীয় আইনের জন্য হয়তো মুসলিমরা সেটা করতে পারছে না, যদি ক্ষমতা পেত তাহলে করতো। উনি মানে ঘুরিয়ে ফিরিয়ে, যতই যা বলি না কেন, ঘুরিয়ে ফিরিয়ে মুসলিমদেরকে খারাপ বলবেন, কিন্তু ইসলামকে ভালো বলবেন। ইসলাম ঠিক আছে, নবী মোহাম্মদ তো ভালো, উনি তো ভালো মানুষ ছিলেন নিশ্চয়ই। এখন যারা মুসলিমরা করছে জঙ্গিবাদ, না নবীর সহিহ উম্মত যারা, এই যে বাহার, এই যে এরশাদ, এদের তো জামাইরা ধরে রেখেছে, মা বোনদের দেয় কিনা তাদের বিছানা আমি জানি না, সরি, মানে এটা হয়েছে। একজন নারী পশ্চিম বাংলার, শোনেন, তাকে নিয়ে গেছে এই সমুদ্র সৈকতে, নিয়ে গিয়ে 4-5 জন মিলে তাকে পাশবিক নির্যাতন করেছে, থানা পুলিশ এসেছে, তাদেরকে কিন্তু মদ্যপ হয়ে পুরো এলাকা তছনছ করে ফেলেছে এরা। মানে আমি মা বোন নিয়ে বলছিলাম তো, এটা ঘটেছে, এই জন্য বললাম। এরশাদ এটা করেছে, হাসান মাহমুদের ভাই, সাবেক মন্ত্রী, তারা জামাইরা ধরে আছে। তো যারা ওই ধরনের নারীদের ধর্ষণ করে, যারা হিন্দু বিদ্বেষী বাংলাদেশ, তারা ওইখানে গিয়ে আম কলা খাচ্ছে। কি বলবেন এদের? আমি নিজে যখন কলকাতায় ছিলাম, আমাকে কিছু মানুষ এসে লিস্ট ধরিয়ে দিয়েছে যে দেখেন কোরআনে কত ভালো ভালো আয়াত আছে, কোরআনে আছে, এটা তো খুব ভালো ধর্ম, আর হিন্দুর সাথে মিল আছে কোথায় কোথায়, এগুলো তারা নিয়ে অ্যানালিসিস করে বসে বসে চায়ের দোকানে। যেটা বললো ইমরান ভাই, ঠিক তার উল্টোটা হওয়া উচিত, বরং মুসলমানরাই ভালো। সমস্যাটা হলো ইসলাম হচ্ছে যে সমস্যার যুক্ত একটা আইডিওলজি, সমস্যাটা ওইখানে। বরং মুসলিমরা অনেক ভালো, মুসলিমদের সাথে আপনি মিশবেন যতক্ষণ, এরা তো আমাদেরই ভাই ব্রাদার, আমার অনেক বন্ধু বান্ধব
যতক্ষণ না স্পেসিফিক কোনো বিষয় আসছে, ইসলামের বিষয় তুলছেন, তা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু দে আর ভেরি গুড, ফ্যান্টাস্টিক ফ্রেন্ড, তারা অনেক সাহায্য করে, তারা অতিথিপরায়ণ, সবকিছুই ঠিক আছে, শুধু ইসলাম বিষয়ক ব্যাপারগুলো আসলেই তাদের ভিতর থেকে ওই আবর্জনা বের হয়ে আসে। জি, এই যে যেমন একজন কমেন্ট করেছেন অমৃত হালদার, কি অমৃত কমেন্ট, তোদের বুদ্ধি, তোরা তো এক একটা দেশ চালাতে পারিস কলা পেছনে নিয়ে, বাংলাদেশ ছাড়া কেন? খুব বুদ্ধি তোদের, অতি বুদ্ধি। এই দেখছেন আপনারা যাদের কথা বলছিলেন, এই পাইলেন তো, অমৃত হালদার, অমৃতের মতো কমেন্ট। বাহ, কাওয়ার্ডের দল। বললাম তো, বাংলাদেশ ছাড়া ওই এই মানুষগুলোই যদি পৃথিবীর অন্য দেশে যায় তারা সম্মানের সাথে বেঁচে থাকবে। শুধু ইন্ডিয়াওয়ালারা মনে করে যে তারা খুব করুণা করতেছে। আমি বাবারও বলছি, যারা পালিয়ে আসছে জীবনের ভয়ে, তারা আপনাদের করুণা ভিক্ষা করছে না, এটা তার বেঁচে থাকার অধিকার, এটাকেই বলে মানবাধিকার, জীবনের ওপর অধিকার। তার অধিকার আছে, সে যেখানে যাবে সেখানে বেঁচে থাকার এবং নিরাপত্তা পাওয়ার। আপনারাই বরং তাকে অধিকার বঞ্চিত করছেন। এটা আপনাদের লজ্জা হওয়া উচিত যে একটা মানুষ প্রাণ ভয়ে পালিয়ে এসেছে, তাকে আপনারা ধরে নিচ্ছেন, তাকে ফেরত পাঠানোর চেষ্টা করবেন, তার উপর নির্যাতন করবেন। এটা আপনাদের লজ্জা হওয়া উচিত, যদি লজ্জা থাকে। এখানে হিন্দু জঙ্গি, মুসলিম জঙ্গি সব মিলিয়ে কমেন্ট করছে। এখন বলবে যে না, হিন্দু জঙ্গি তো ভালো, আপনার কল্লাটা তো কাটবে না। ভাইরে, কল্লা কাটার এই যে কমেন্টটা করছে, মানে কাটা খায় নুনের ছেটা একটা প্রবাদ আছে, এর চেয়ে আর লজ্জার কি হতে পারে? আমি যদি ওই 6 নং পোস্ট কাটাগঞ্জের, আসাদ ভাই, কল্লা কাটবে না, নিজে কাটবে না, কিন্তু এরা ঠিক অন্যকে দিয়ে কাটাই নিবে। হ্যাঁ, আমি যদি এই 6 নং পোস্ট কাটাগঞ্জে কোন নাগরিক হইতাম, বাসিন্দা, আমি লাইভে এসে নিজের জুতা দিয়ে নিজের গালে পিটাইতাম যে আমার একটা এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে।